আমার বাবা পুলিশ অফিসার ছিলেন। 1971 সনের 5ই মে তাকে দেশপ্রেমের অপরাধে পাক আর্মি গুলি করে হত্যা করে। সে সময় আমি আমার ছোট ছোট ভাই বোনদের নিয়ে বরিশালের এক গ্রামে লুকিয়ে আছি। কি দুঃসহ দিনই না গিয়েছে। বুকের ভেতর কিলবিল করছে ঘৃণা, লকলক করছে প্রতিশোধের আগুন। স্বাধীনতা কিছু নয়, শুধু ভেবেছি যদি একবার রাইফেলের কালো নলের সামনে ওদের দাঁড় করাতে পারতাম। ঠিক একই রকম ঘৃণা, প্রতিশোধ গ্রহণের একই রকম তীব্র আকাঙ্ক্ষণ সেই অন্ধকার দিনের অসংখ্য ছেলেকে দুঃসাহসী করে তুলেছিল। তাদের যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো সহায় সম্বল ছিল না, কিন্তু শ্যামল ছায়ার জন্য গাঢ় ভালোবাসা ছিল। সেই 5জনকে নিয়েই আজ আমার গল্প। আমার শ্যামল ছায়া সেই সব বন্ধুদের প্রতি শ্রদ্ধার্ঘ। হুমায়ুন আহমেদ। 1. আবু জাফর শামসুদ্দিন। নৌকা ছাড়তেই রূপঝুপ করে বৃষ্টি পড়তে লাগলো। এ অঞ্চলে বৃষ্টি বাদলার কিছুই ঠিক নেই। কখন যে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে, আবার কখন যে সব মেঘ কেটে গিয়ে আকাশ ঝকঝকে হয়ে উঠবে, কেউই বলতে পারে না। আমি নৌকার ভেতরে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লাম। বেশ শীত করছে, ঠান্ডা বাতাসে গায়ে কাঁপন লাগে। নৌকা চলছে মন্থর গতিতে। হাসান আলী নির্বিকার ভঙ্গিতে দাঁড় টানছে। এত বড় নৌকা কি জন্য নিয়েছে কে বলবে? পানসির মতো আকৃতি, দাঁড় টেনে রেখে নিয়ে যাওয়া কি সোজা কথা? এখন বাজছে 9টা। রাত 2টোর আগে রামদিয়া পৌঁছানো এই নৌকার কর্ম নয়। গুণ টেনে নিয়ে গেলে হয়তো হবে, কিন্তু গুণটা টানবে কে? আমি নেই এর মধ্যে। ভিজে গুণের দড়ি নিয়ে দৌড়ানো আমাকে দিয়ে হবে না, সাফ কথা। বৃষ্টি দেখছি ক্রমেই বাড়ছে। বিলের মধ্যিখানে বৃষ্টির শব্দটা এমন অদ্ভুত লাগে, কেমন যেন মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে আবার বাতাসে হিত হিত আওয়াজ উঠছে, প্যাঁচা ডাকার মতো। ভয় ধরে যায় শব্দ শুনে। ছেলেবেলায় একবার এরকম শব্দ শুনে এমন ভয় পেয়েছিলাম। মানসাপোতার বিলে মাঝি দিক ভুল করেছে, চারদিকে সীমাহীন জল। বড়রা সবাই ভয় পেয়ে চেঁচামেচি করছে। তাদের হইচয়ে ঘুম ভেঙে শুনেছি সেই বিচিত্র হাও হাওয়ার আওয়াজ। আজও সেই শব্দে ভয় ধরল। কে জানে কেন? আমি কি কোনো অমঙ্গলের আশঙ্কা করছি? কুটকুট করে মশার কামড় খাচ্ছি। এই বিলের মধ্যে আবার মশা কোত্থেকে আসে? হাত পা আর মুখে অল্প কিছু কেরোসিন তেল মেখে নিলে হতো। সবাই দেখি তাই করে। হুমায়ুন ভাইও করেন। মশার উৎপাত থেকে বাঁচা যায় তাহলে। কেরোসিন মাখতে ইচ্ছে হয় না। কি জানি বাবা চামড়ার কোনো ক্ষতি করে কিনা। হয়তো গালটাল কলসে কয়লা হয়ে পড়বে। এর চেয়ে মশার কামড় অনেক ভালো, 100 টাইমস বেটার। হুমায়ুন ভাইও দেখি আমার পাশে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। তার ধারণা আমি ঘুমিয়ে রয়েছি। মাথার নিচ থেকে নিঃশব্দে বালিশটা নিয়ে নিলেন। বেশ লোক যা হোক। মসজিদ বা আনিস হলে আমি গদম করে একটা ঘুষি মারতাম। পরিষ্কার একটা হাতের কাজ দেখতে পেত। চালাকি পেয়েছে। বালিশ ছাড়া আমি শুয়ে থাকতে পারি না। অনেকেরই দেখি মাথার নিচে কিছু নেই, কিন্তু কেমন ভোস ভোস করে নাক ডাকায়। আমি পারি না। বৃষ্টিরও বড় বাড়াবাড়ি দেখছি। ঝড় টর এলে বিপদ। সাঁতার যা জানি তাতে 3 মিনিটের বেশি ভেসে থাকা যাবে না। নৌকা ডুবলে মার্বেলের গুলির মতো তলিয়ে যাওয়া ছাড়া গতি নেই। অবশ্য সেটাও খুব একটা মন্দ ব্যাপার হবে না। হোমা, হাসি আসছে কি জন্যে বা? সবাইকে চমকে দিয়ে হেসে উঠব নাকি? হুমায়ুন ভাই দেখি উঠে বসেছেন। মশা কামড়াচ্ছে বোধ হয়, কিংবা কোনো কারণে ভয় লাগছে। ভয় পেলেই এরকম অস্থিরতা আসে। মজিদ বলল, কি হুমায়ুন ভাই, ঘুম হলো না? এ বৃষ্টিতে ঘুম আসে নাকি? তাছাড়া টেনশনের সময় আবার ঘুম হয় না। এক দফা চা খেলে কেমন হয়, বানাবো নাকি? বাতাসের মধ্যে চুলা ধরাবে কি করে? হাসান মিয়া ধরাতে পারবে। ও হাসান, লাগি মেরে নৌকা দাঁড় করাও গো, চা না খেলে জুত হচ্ছে না। আহে, তুমি তো ভিজে একেবারে আলুর দম হয়ে গেছো হাসান আলী। ভিজে আলুর দম হয়ে যাওয়াটা আবার কিরকম? এরকম উল্টাপাল্টা কথা শুধু মজিদই বলতে পারে। একদিন আমাকে সে বলছে, জাফর, যা পরিশ্রম করেছি একেবারে টমেটো হয়ে গেছি। পরিশ্রমের সঙ্গে টমেটোর কি সম্পর্ক কে জানে? নৌকার খুঁটি গেড়ে বসে আছে। এতক্ষণে তাও নৌকার দুলুনিতে বেশ একটা ঝিমুনির মতো এসেছিল, সেটুকুও গেছে। ঘন ঘন চা খেয়ে কি আরাম যে পায় লোকে কে জানে। আনিস দেখি আবার সিগারেটও ধরিয়েছে। নতুন খাওয়া শিখেছে।
তাই যখন তখন সিগারেট ধরানো চাই তার। আবার ধোয়া ছাড়ার কত রকম কায়দা, নাক দিয়ে মুখ দিয়ে, হাসি লাগে দেখে। মজিদ বলল, আনিস, আমাকে একটা ট্রাফিক পুলিশ দাও দেখি। আরে বাবা, সিগারেটের কথা বলছি। বুঝেছি বুঝেছি, তোমার এসব ঢং ছাড়ো। বৃষ্টির বেগ মনে হয় একটু কমেছে। হা হা করে বাতাস বইছে ঠিকই। মজিদ বলল, জাফর মরার মতো ঘুমোচ্ছে, দেখেছেন হুমায়ুন ভাই? হেঁটে অভ্যাস নেই তো, টায়ার্ড হয়ে পড়েছে। টায়ার্ড না হাতি, জাফর হচ্ছে কুম্ভকর্ণের ভাতিজা। হেভি ফাইটিংয়ের সময়ও দেখবেন মেশিন গানের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে। সবাই হেসে উঠল হো হো করে। আমার বেশ মজা লাগছে। আনিস বলল, এক কাজ করি, জাফরের কানের কাছে মুখ নিয়ে মিলিটারি মিলিটারি বলে চিৎকার করে উঠি, দেখি জাফর কি করে। দাঁড়া, চায়ের পানি ফুটুক তারপরে। ওদের কথাবার্তা এমন ছেলে মানুষই যে হাসি লাগে আমার। কি মনে করেছে ওরা মিলিটারি মিলিটারি শুনে আতঙ্কে দিশাহারা হয়ে আমি পানিতে ঝাঁপিয়ে পড়বো নাকি? সরি, এতটা ভয় আমার নেই। আচমকা শুনলে একটা দিশাহারা হব হয়তো, এর বেশি না। সোনাতলায় একবার মিলিটারির সামনে পড়ে গেলাম না, আমি আর সতীশ ধান খেতে রাইফেল লুকিয়ে একটু এগিয়েছি, অমনি মুখোমুখি। ভাগ্য ভালো দলের আর কেউ ছিল না। 8-10টা জোয়ান ছেলে একসঙ্গে দেখলে কি আর রক্ষা ছিল? দুজন ছিলাম বলেই বেঁচেছি। সতীশ অবশ্যই দারুণ ভয় পেয়েছিল, নারকেলের পাতার মতো কাঁপতে শুরু করেছে। আমি নিজেও হকচকিয়ে গিয়েছি। 6 জন মিলিটারি ছিল সব মিলিয়ে, যেমন চেহারা তেমন স্বাস্থ্য। তারা জানতে চাইল কোনো বাড়িতে কচি ডাব পাওয়া যাবে নাকি। আমরা ওদের খাতির করে আজিজ মল্লিকের বাড়ি নিয়ে গেলাম। সতীশ গাছে উঠে কাঁদি কাঁদি ডাব পেরে নামালো। তারা মহা খুশি। 1 টাকার একটা নোট দলা পাকিয়ে ছুঁড়ে দিল সতীশের দিকে। সতীশ সেই নোট হাতে নিয়ে 32 দাঁত হেসে ফেলল, যেন 7 রাজার ধর হাতে পেয়েছে। প্ল্যান করেছিলাম রাতের অন্ধকার এক হাত দেব, কিন্তু ওরা সন্ধ্যা পর্যন্ত থাকলো না। দুপুরের রোদ একটু কমতেই রওনা হয়ে গেল। বৃষ্টি বোধ করে একেবারেই থেমে গেছে। চা বানানো হচ্ছে শুনছি। ওদের মিলিটারি মিলিটারি বলে চেঁচিয়ে ওঠার আগেই উঠে পড়ব কিনা তাই ভাবছি। তখনই অনেক দূরে কোথায় হৈ হৈ শব্দ পাওয়া গেল। নিমিষের মধ্যে আমাদের নৌকার সারা শব্দ বন্ধ। চায়ের পানি ফোটার বীজ বীজ আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। হাসান বলল, নৌকা আসতেছে। একটা শীতল স্রোত বয়ে গেল শরীরে। ধক করে উঠল বুক। কিসের নৌকা, কাদের নৌকা কে জানে? মিলিটারিরা অবশ্যই স্পিডবোট সত্য নড়াচড়া করে না। তাছাড়া রাতের বেলা তারা ঘাঁটি ছেড়ে খুব প্রয়োজন ছাড়া নড়ে না। তবে রাজাকারের উপদ্রব বেড়েছে। তাদের আসল উদ্দেশ্য লুটপাট করা। এই পথে শরণার্থীদের নৌকা মেঘালয়ের দিকে যায়। সেসব নৌকায় হামলা করলে টাকা পয়সা গয়না টানা পাওয়া যায়। মাঝে মাঝে অল্প বয়সী সুশ্রী মেয়েও পাওয়া যায়। দূরের নৌকা দেখলাম স্পষ্ট হয়েছে। সেখান থেকে ভয় পাওয়া গলায় কে যেন হাঁক দিল, কার নৌকা গো? আমাদের নৌকা থেকে মজিদ চেঁচিয়ে বলল, তোমার কার নৌকা? ব্যাপারের নৌকা, মাছ যায়। শুনে পেটের মধ্যে হাসির বুদবুদি ওঠে। ব্যাপারী মাছের চালান দেওয়ার আর সময় পেল না, আর মাছ নিয়ে যাচ্ছে এমন জায়গায় যেখানে 1.5 টাকা এক একটা মাঝারি সাইজের রক্তই পাওয়া যায়। হুমায়ুন ভাইয়ের গম্ভীর গলা শোনা গেল, এই যে মাছের ব্যাপারী, নৌকা আনো এদিকে। কি আশ্চর্য! এই কথাতেই নৌকার ভেতর থেকে বহু কণ্ঠের কান্না শুরু হয়ে গেল। ছোট ছোট ছেলেমেয়ের গলার আওয়াজ আছে। এই বাচ্চাগুলো এতক্ষণ কি করে চুপ করেছিল তাই ভাবি। নৌকার ভেতর থেকে বাইরে এসে দাঁড়ালাম। মজিদ বলল, ভয় নাই ব্যাপারী, নৌকা কাছে আনো। আপনারা কি করেন? ভয় নাই, আমরা মুক্তিবাহিনীর লোক, আসো এদিকে, কিছু খবর নেই। মুক্তিবাহিনী? ওহো আল্লাহ! আনন্দের একটা হল্লা উঠল নৌকা দুটিতে। অনেক কৌতূহলী মুখ উকি মারল। এরা হয়তো আগে কখনো মুক্তিবাহিনী দেখেনি, শুধু নাম শুনেছে। মেঘ কেটে গিয়ে আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় কৌতূহলী মুখগুলি দেখতে বেশ ভালো লাগে। নমস্কার গো বাবা সকল, আমার নাম হরিপাল। কাসুন্দিয়ার জগৎপালের নাম তো জানেন, আমি জগৎপালের ছোট ভাই। আমার আর জ্যাঠার পরিবার আছে এই নৌকায়, মোট 21 জন। হরিপাল লোকটা বাক্যবাগীশ, কথা বলেই যেতেই লাগলো। দেখতে পাচ্ছি তার ঘন ঘন তৃপ্তির নিঃশ্বাস পড়ছে। নৌকার ভেতরের ছেলেমেয়েগুলির কৌতূহলের সীমা নেই, ক্রমাগতই উকিঝুঁকি দিচ্ছে। এদের মধ্যে একটি মেয়ের চেহারা এমন মন কাড়া যে চোখ ফেরানো যায় না। আমি বললাম, ও খুকি, কি নাম তোমার?
খুকি জবাব দেবার আগে হরিপাল বলল, এর ডাক নাম মালতী, ভালো নাম সরোজিনী, আর এর বড় যে তার নাম লক্ষ্মী, ভালো নাম কমলা। ও মালতী, বাবুরে নমস্কার দে। মালতী ফিক করে হেসে ফেলল। হরিপালকে চা খেতে দেওয়া হলো 1 কাপ। এত তৃপ্তি করে সে বোধহয় বহুদিন চা খায়নি। খাওয়া শেষে ভোস ভোস করে কেঁদে ফেলল। তাদের কাছে আমাদের একটিমাত্র জিজ্ঞাসা ছিল, শিয়ালজারি খালে কোনো নৌকা বাঁধা দেখেছি কিনা। আমাদের একটি দল সেখানে থাকার কথা, কিন্তু হরিপাল বা হরিপালের মাঝি কি বেশি কথা বলতে পারল না। হাসান আলী নৌকা ছেড়ে দিল। ক্যাচ ক্যাচ শব্দে দাঁড় পড়ছে। হরিপালদের নৌকাকে পেছনে ফেলে এগোচ্ছি। হঠাৎ শুনলাম বিনিয়ে বিনিয়ে সে নৌকা থেকে কে একটি মেয়ে কাঁদছে। হয়তো তার স্বামী নিখোঁজ হয়েছে, হয়তো তার ছেলেটিকে বেঁধে নিয়ে গেছে রাজাকাররা। নিস্তব্ধ দিগন্ত, বিস্তৃত জলরাশি, আকাশে পরিষ্কার চাঁদ, এসবের সঙ্গে এই করুণ কান্না কিছুতেই মেলানো যায় না। শুধু শুধু মন খারাপ হয়ে যায়। 11টা বেজে গেছে। 2টোর আগে রামদিয়া পৌঁছানো অসম্ভব বলেই মনে হচ্ছে। অবশ্য তা নিয়ে কাউকে খুব চিন্তিত মনে হচ্ছে না। আনিস দেখি আরেকটা সিগারেট ধরিয়েছে। মজিদ লম্বা হয়ে শুয়ে পড়েছে। হাসান আলী নির্বিকার ভঙ্গিতে ডাঁড় টানছে। আমি বললাম, হাসান আলী, 2টোর মধ্যে পৌঁছতে পারবো তো? হাসান আলী জবাব দিল না। বিশ্রী স্বভাব তার। কিছু জিজ্ঞেস করলে ভান করবে যেন শুনতে পায়নি। যখন মনে করবে জবাব দেওয়া প্রয়োজন তখনই জবাব দেবে, তার আগে নয়। আমি আবার বললাম, কি মনে হয় হাসান আলী, 2টোর মধ্যে রামদিয়া পৌঁছবো? কোনো সারা শব্দ নেই। এই জাতীয় লোক নিয়ে চলাফেরা করা মুশকিল। আমি তো সহ্যও করতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে হয় রাইফেলের বাট দিয়ে মাথায় একটা বাড়ি। হারামজাদা ছোট লোক। কিন্তু রাগ সামলাতে হয়, কারণ লোকটা দারুণ কাজের। এ অঞ্চলটা তার নিখাদর পড়ে। নিকষ অন্ধকারে মাঝে মাঝে আমাদের এত সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে যে মনে হয়েছে বেটা বিড়ালের মতো অন্ধকারেও দেখতে পায়, খাটতে পারে যন্ত্রের মতো। সারা রাত নৌকা চালিয়ে কিছুমাত্র ক্লান্ত না হয়ে 20-30 মাইল হেঁটে মেরে দিতে পারে। আবু ভাই হাসান আলীর কথা উঠলেই বলতেন, দি জায়েন্ট। কিন্তু এই এক দোষ, মুখ খুলবে না। কিছু জিজ্ঞেস করলে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আবার নিজের কাজে করে যাবে। প্রথম প্রথম মনে হতো হয়তো কানে কম শোনে। ও আল্লাহ, শেষে দেখি 1 মাইল দূরের ঝিঝি পোকার ডাকটিও বুঝি তার কানে রায় না। কুড়ালখালির কাছে একবার আমাদের সমস্ত দলটি নৌকায় বসে। আবু ভাই সে সময় বেঁচে। তিনি এক নেকঢো বাবার গল্প করছেন। আমরা সবাই হো হো করে হাসছি। এমন সময় হাসান আলী বলল, লঞ্চ আসতেছে, উঠেন সবাই, পারে উঠেন। আমরা কান পেতে আছি। কোথায় কি বাতাসের হুস হুস শব্দ ছাড়া কোনো শব্দ নেই। আনিস বলল, যত সব ভোগাস। তারপর কি কি হল আবু ভাই বলেন, গল্প পরে হবে, এখন উঠে পড়ো দেখি। হাসান আলী যখন শব্দ শুনেছে তখন আর ভুল নেই। সেবার সত্যি সত্যি 2টো স্পিডবোট বাজারে এসে ভিড়েছিল। হাসান আলীর কথা না শুনলে গোটা দলটা মারা পড়তাম। আমার অবশ্য সেরকম মৃত্যু ভয় নেই, তবু কে আর বেঘরে মরতে চায়। আমাদের মধ্যে মসজিদের ভয়টাই বোধহয় সবচেয়ে বেশি। কোনো অপারেশনে যাওয়ার আগে কোরআন শরীফ চুমু খাওয়া, নফল নামাজ পড়া, ডান পা আগে ফেলা, 100 পদের ফ্যাকরা, গলায় ছোটোখাটো ঢোলের আকারের একটা তাবিজ, কোনো পীর সাহেবের দেওয়া, যা সঙ্গে থাকলে অপঘাতে মরবার বিন্দুমাত্র আশঙ্কাও নেই। ভাবলেই হাসি পায়। এরকম ছেলে দলে নেওয়া ঠিক নয়, এতে অন্যদের মনের বল কমে যায়। তবে হ্যাঁ, আমি 100 বার স্বীকার করে অপারেশন যখন শুরু হয় তখন মসজিদের মাথা থাকে সবচেয়ে ঠান্ডা, এক তিল বেতাল নেই। আর এই পেয়েছে কি, 3টি গুলির মধ্যে তার 2টি গুলি যে টার্গেটে লাগবে এই নিয়ে আমি 1000 টাকা বাজি রাখতে পারি। আমাদের ট্রেনিং দেওয়াতেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সুবেদার সুরুজ মিয়া। আমরা ডাকতাম বুড়া ওস্তাদ। বুড়া ওস্তাদ প্রায়ই বলতেন, মজিদ ভাইয়ের হাত সোনা দিয়ে বাঁধিয়ে দেব। আহা, কি হাত, কি নিশানা! মসজিদের মতো ছেলের এতটা ভয় থাকা কি ঠিক? মসজিদ যদি এরকম ভয় পায় তা আমরা কি করব? এক রাত্রে ঘুম ভেঙে দেখি সে হাউমাউ করে কাঁদছে। আমি হতভম্ব। জিজ্ঞেস করলাম, কি হয়েছে মজিদ? কিছু হয় নাই। খুব করে চেপে ধরায় বলল, সে স্বপ্নে দেখেছে এক বুড়ো লোক এসে তাকে বলছে, আব্দুল মজিদ, তোমার গলায় কি গুলি লেগেছে? এতেই কান্না। শুনে এমন রাগ ধরল আমার। ছি ছি, এ কি ছেলে মানুষই ব্যাপার। আমি অবশ্য কাউকে বলিনি এ ব্যাপারে। পরবর্তী 1 সপ্তাহ সে কোথাও বেরোলো না।
হেন তেন কত অজুহাত। আসল কারণ জানি শুধু আমি। কত বোঝালাম স্বপ্ন তো আর কিছুই নয়, অবচেতনের চিন্তাই স্বপ্ন হয়ে দেখা দেয়। কিন্তু মজিদের এক কথা, তার সব স্বপ্ন নাকি ফলে যায়। একবার নাকি সে স্বপ্নে দেখেছিল তার ছোট বোন পানি পানি করে চিৎকার করছে, আর সেই বোনটি নাকি কদিন পরও অ্যাক্সিডেন্টে মারা গেছে। মরবার সময় পানি পানি করে অবিকল যেমন স্বপ্নে দেখেছিল তেমন ভঙ্গিতে চেঁচিয়েছে। কি অদ্ভুত যুক্তি! মৃত্যুর জন্য ভয় পাওয়াটা একটা ছেলে মানুষই ব্যাপার নয় কি? আমার তাই মনে হয়। যখন সত্যি সত্যি মৃত্যু তার শীতল হাত বাড়াবে তখন কি করব জানি না, তবে খুব যে একটা বিচলিত হব তাও মনে হয় না। তাছাড়া আমার মৃত্যুতে কারো কিছু আসবে যাবে না। আমার জন্য শোক করবার মতো প্রিয়জন কেউ নেই। লিও স্বজনরা চোখের পানি ফেলবে, চেঁচিয়ে কাঁদবে, বন্ধুবান্ধবরা মুখ কালে করে বেড়াবে, তবেই না মরে সুখ। শুনেছি বিলেতে নাকি অনেক ধনী বুড়ো বুড়ি বিশেষ এক সংস্থার কাছে টাকা রেখে যায়। এইসব বুড়ো বুড়ির কোনো আত্মীয় স্বজন নেই। সেই বিশেষ সংস্থাটি বুড়ো বুড়ির মৃত্যুর পর লোক ভাড়া করে আনে। অদ্ভুত ব্যবস্থা। সত্যি এরকম কিছু আছে, না শুধুই গালগপ্প? আমাদের দেশে এরকম থাকলে আমিও আগেভাগে এই লাখ ভাড়া করে আনতাম। তারা সুর করে কাঁদতে বসতো, ও জাফর, জাফর তুমি কোথায় গেলা রে? এই কথা মনে উঠতেই দেখি হাসি পাচ্ছে। আমি সশব্দে হেসে উঠলাম। আরিস বলল, কি হয়েছে এত হাসি? এমনি হাসছি। হঠাৎ হাসান আলী ভয় পাওয়া গলায় বলল, লজ্জার আওয়াজ আসে। আমার বুক ধক করে উঠল। তার মানে হচ্ছে আমিও ভয় পাচ্ছি। সেই ভয় যা যুক্তি তর্ক মানে না। হঠাৎ করে এসে আমাদের অভিভূত করে ফেলে। হুমায়ুন ভাই বললেন, নৌকা ভেরাও হাসান আলী। ছপ ছপ দাঁড় পড়ছে। আরিস এবং মজিদ দুজনেই দুটি বৈঠা তুলে নিয়েছে। আমরা এখনও লজ্জে শব্দ শুনিনি, তবে হাসান আলী যখন শুনেছে তখন আর ভুল নেই। সারা শব্দ শুনে মজিদের ঘুম ভেঙে গিয়েছিল। সে হকচকিয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে? মজিদ, তোমার শ্বশুর সাহেব আসছেন, উঠে বসো। হ্যাঁ, কে শ্বশুর? কার কথা বলছো? হুমায়ুন ভাই বিরক্ত হয়ে বললেন, তামাশা রাখো জাফর। হাসান আলী, এখনো শুনতে পাচ্ছ? না, আর শব্দ পাই না। খবর পাওয়া গেছে এই অঞ্চলে কিছুদিন ধরে একটি স্পিডবোট ঘুরে বেড়াচ্ছে। বর্ষার পানিতে খালবিলগুলো যেই একটু ভরাট হয়েছে অমনি নামিয়েছে স্পিডবোট। নৌকা করে আমাদের আরও এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। অবশ্য রামদিয়া পর্যন্ত কিভাবে যাব তা ঠিক করবে হাসান আলী। আমাদের রাত 2টোর আগে রামদিয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তার। হাসান আলী বলল, হাঁটা পথে যাওন লাগিব, অল্প কিছু প্যাক কাদা আছে, কিন্তু উপায় সুরকি। মজিদ বলল, কয় মাইল পথ? 8-9 মাইল। আমার শেয়ালের মতো খিদে লেগেছে, হাঁটা মুশকিল। শেয়ালের মতো খিদেটা কিরকম জিনিস আবার? আরে অর্থাৎ মুরগি খেতে ইচ্ছে হচ্ছে। নৌকা থেকে বেরিয়ে দেখি চাঁদ ডুবে গেছে, কিন্তু খুব পরিষ্কার আকাশ। অসংখ্য তারা ঝিকমিক করছে। নক্ষত্রের আলোয় আবছাভাবে সব নজরে আসে। আনিস বলল, 10 মাইল হাঁটা সহজ করব না? হুমায়ুন ভাই অনুমতি দিলে আরেক দফা চা হোক, কি বলেন ভাই? বেশ তো, চা চড়াও। হাসান আলী, আদা আছে তোমার কাছে? একটু আদা চা হোক, গলাটা খুশখুশি করছে। জাফর, তুমিও খাবে নাকি? হাফ কাপ? না, চা খেলে ঘুম হয় না আমার। ঘুমোবার অবসরটা পাচ্ছই বা কই? ঘুমোবার অবসর সত্যিই নেই, তবু অভ্যেসটা তো আছে। হুমায়ুন ভাই দেখি নৌকার ছাদে উঠে বসেছেন, গুনগুন করছেন নিজ মনে। কোন গানটা টিউন করছেন কে জানে, ঠিক ধরতে পারছি না। চমৎকার লাগছে, আড়াল থেকে শুনতেও বেশ লাগে। অনুরোধ করতে গেলেই সেরেছে। গাইবেন না কিছুতেই? তার কাছ থেকে গান শুনবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এমন একটা ভাব দেখানো যে তিনি কি করছেন তার দিকে তোমার একটুও নজর নেই। হ্যাঁ, এইবার গান শোনা যাচ্ছে। বেশ ভালোই গান গাইল। নানা বলবার সময় বেশ কায়দা করে গলা ভাঙছে, শুনতে খুব ভালো লাগছে। শান্ত হয়েছে বিল। বিলের পানি দেখাচ্ছে কালো আয়নার মতো। কালো আয়নাটা আবার কি, কি জানি কি, তবে কালো আয়নার কথা মনে হয়। আকাশে অসংখ্য তারা উঠেছে, তারাগুলির জলে ছায়া পড়া উচিত। কি আশ্চর্য, ছায়া পড়ছে না তো। আকাশে যখন খুব তারা ওঠে তখন নাকি দেশে আকাল আসে। মজিদ বলল, সাংঘাতিক খিদে লেগেছে, খালি পেটে চা খাওয়াটা কি ঠিক? হুমায়ুন ভাই ঘাম থামিয়ে বললেন,
খালি পেটে চা না খেতে চাইলে গোটা 2 ডিগবাজি খেয়ে নাও মজিদ, এছাড়া আর কোনো খাদ্যদ্রব্য নেই। আনিস আবার এই শুনেই ফ্যাফা করে হাসতে শুরু করেছে। এর মধ্যে এত হাসির কি আছে? হুমায়ুন ভাই আবার গুনগুন শুরু করেছেন। তার বোধহয় মন টন বিশেষ ভালো নেই, কারোর সঙ্গে কথাবার্তা বলছেন না। এমনি তিনি অবশ্যই শুধু ফুর্তিবাদ ছেলে। আমার উপর রাগ করেছেন কি? আজ ভোরে তার সঙ্গে আমার খানিকটা মন কষাকষি হয়েছে। বেশ তো আমি অন্যায় কিছু বলিনি, শুধু বলেছি মেথি কান্দার এ অপারেশনের দায়িত্ব হুমায়ুন ভাইয়ের নিয়ে কাজ নেই। এতে কি মনে করেছেন তিনি? তার প্রতি আস্থা বই আমার। তিনি ঠিকই মনে করেছেন। এমন দুর্বল লোকের এরকম অ্যাসাইনমেন্টের নেতৃত্ব পাওয়া ঠিক নয়, কিন্তু আমাদের সাবসেক্টরের সেকেন্ড ইন কমান্ড কি মনে করে এটা করলেন কে জানে। দালাল হাজি মারার ব্যাপারটাই দেখি না কেন, এই লোক কম করে হলেও গোটা 30 মানুষ মারিয়েছে। হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে একাকার করেছে। মিলিটারি ক্যাপ্টেনের পিছে পিছে কুকুরের মতো ঘুরে বেরিয়েছে। সে যখন হলদিয়ার বাজারে ধরা পড়ল আমাদের হাতে, আমি বললাম গাছের সঙ্গে বেঁধে বেয়নেট দিয়ে শেষ করে দিই। গ্রামের লোকদের একটা শিক্ষা হোক, ভবিষ্যতে আর কেউ দালালি করবার সাহস পাবে না। হুমায়ুন ভাই মাথা নাড়েন। ক্যাম্পে নিয়ে যেতে চান এরেক্ট করে। পাগল নাকি? সেই শেষ পর্যন্ত গুলি করেই মারতে হলো। হুমায়ুন ভাই সেই দৃশ্যও দেখবেন না। তিনি নদীর পাড়ে চুপচাপ বসে রইলেন। আরে বাবা, তুমি তো মেয়ে মানুষ নও, নাচতে নেমেছ এখন আবার ঘোমটা কিসের? ইউ হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। আবু ভাই বলতেন সবসময় এটা। মানুষের মতো মানুষ ছিলেন আবু ভাই। আবু ভাইয়ের লাশ নিয়ে যখন আসলো তখন বড্ড ইচ্ছে হচ্ছিল তার পায়ে চুমু খাই। আবু ভাইয়ের মতো মানুষগুলি এত অল্প আয়ু নিয়ে আসে কেন? যুদ্ধ শেষ হল আবু ভাইয়ের মেয়েটিকে দেখতে যাব। তাকে কোলে নিয়ে বলবো, কি বলবো আর তাকে? হুমায়ুন ভাই দেখে উত্তেজিত হয়ে নেমে আসছেন ছাদ থেকে। কি ব্যাপার, মোটর লঞ্চের আলো দেখা যায় নাকি? আনিস চা ছাকতে ছাকতে বলল, কি ব্যাপার হুমায়ুন ভাই? কিছু না, অনেকগুলি উল্কাপাত হলো, একটা তো প্রকাণ্ড। উল্কাপাত শুনেছি খুব অশুভ ব্যাপার। আমার মা বলতেন অন্য কথা। তিনি নাকি কোথায় শুনেছেন উল্কাপাতের সময় কেউ যদি তার গোপন ইচ্ছাটি সশব্দে বলে ফেলে তাহলে সেই ইচ্ছা পূর্ণ হয়। এক মজার কাণ্ড হলো, একদিন জ্যামিতি বই হারিয়ে ফেলেছি। সন্ধ্যাবেলা বসে আছি বারান্দায়, আকাশের দিকে চোখ। উল্কাপাত হতে দেখলেই বলবো জ্যামিতি বইটা যেন পাই। কোথায় গেল সেসব দিন? মায়ের মুখ আর মনেই পড়ে না। একদিন কথায় কথায় অবনী স্যার আমাদের ক্লাসে বললেন, যেসব ছেলের মনে মায়ের চেহারার কোনো স্মৃতি নেই তারা হলো সবচেয়ে অভাগা। আমি চোখ বুজে ক্লাসের ভেতরেই সায়ের চেহারা মনে আনতে চেষ্টা করলাম। একটুও মনে পড়ল না। সেই যে পড়ল না, পড়লই না, এখনও পড়ে না। স্বপ্নেও যে এক আধা দিন দেখব সেই উপায়ও নেই। আমার ঘুম এমন গাঢ়, স্বপ্ন টপ্নের বালাই নেই। নেমে পড়েছে সবাই নৌকা থেকে। ওরে বাবারে, কি কাদা! কোমর পর্যন্ত তলিয়ে যাবার দাখিল। হাসান আলী আরেকটু হলে গুলির বাক্স নিয়ে নদীতে পড়ত। লাইট মেশিন গানটা সবাই মিলে চাপিয়েছে আমার কাঁধে। নামেই লাইট, আসলে মেলা ওজন। আকাশে গুডগুড মেঘ ডাকছে আবার। বৃষ্টি নামলেই গেছি। মজিদের ভাষায় একেবারে পটেটো চিপসি হয়ে যাব। 2 হুমায়ুন আহমেদ। আজ সারাটা দিন আমার মন খারাপ ছিল। এখন মধ্যরাত্রি। ছপ ছপ শব্দে কাদা ভরা রাস্তায় হাঁটছি। মনের সঙ্গে সঙ্গে শরীরও বিদ্রোহী হয়ে উঠেছে। এতদিনেও হাঁটার অভ্যাস হলো না। আনিস এবং মজিদ কত নির্বিকার ভঙ্গিতেই না পা ফেলছে। এতটুকু ক্লান্ত না হয়েও তারা 10 মাইল হেঁটে পার হবে। বিপদ হবে আমাকে নিয়ে। জাফরও হাঁটতে পারে না, তবে আমার মতো এত সহজে ক্লান্তও হয় না। সমস্ত দলটির মধ্যে আমি সবচেয়ে দুর্বল। শরীরের দিক দিয়ে তো বটেই, মনের দিক থেকেও। তবু আজকের জন্য আমিই কমান্ডার। কমান্ডার শব্দটা শুনতে বড় গেও। অধিপতি বা দলপতি হলে মানাতো না। আমি তেমন বাংলা প্রেমিক নই। 21শে ফেব্রুয়ারিতে ইংরেজি সাইনবোর্ড ভাঙার ব্যাপার আমার কাছে খুব হাস্যকর মনে হয়। যে কোনো জিনিসের বারবারই আমাকে পীড়া দেয়, আর সেই জন্যেই যুদ্ধে এসেছি। 1 মাইলও হাঁটিনি, এর মধ্যে পা ভারী হয়ে এসেছে। কি মুশকিল! নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, শার্ট ভিজে গিয়েছে ঘামে। ঢাকা থেকে ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে এক নাগারে 30 মাইল হেঁটে পৌঁছেছিলাম মির্জাপুর। কি কষ্ট! নিজের জন্য কিছু নয়, জরি ও পরীর দিকে তাকানো যাচ্ছিল না। পরীর ফর্সা মুখ নীল বর্ণ হয়ে গিয়েছিল।
আমাদের সঙ্গে অনেকেই হাঁটছিলেন, কাফেলার মতো ব্যাপার। এক একবার হুশ করে সুখী মানুষেরা গাড়ি নিয়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি, এমন হৃদয়বান কাউকে কি পাওয়া যাবে যে আমাদের একটুখানি লিফট দেবে? দুঃসময় সবাই হৃদয়হীন হয়ে পড়ে। আমাদের সঙ্গে একজন গর্ভবতী মহিলা ক্লান্ত পায়ে হাঁটছিলেন। তিনি ক্রমাগতই পিছিয়ে পড়ছিলেন। ভদ্রমহিলাস্ত্র স্বামী তা দেখে রেগে আগুন। রাগী গলায় বললেন, টুকুস টুকুস করে হাঁটছ যে, তোমার জন্য আমি মরবো নাকি? এই দীর্ঘ পথে কত কথাবার্তা হয়েছে কতজনের মধ্যে, কত অশ্রুবর্ষণ, কত তামাশা, কিছুই আজ আর আমার মনে নেই। কিন্তু এই স্বামী বেচারার কথাগুলো এখনো কাটার মতো বুকে বিঁধে আছে। গর্ভবতী মহিলার শোকাহত চোখ এখনো চোখে ভাসে। রাস্তাতেই পরীর হু হু করে জ্বর উঠে গেল। আমি বললাম, কোলে উঠবি পরী? পরীর কি লজ্জা! ক্লাস 10-এ পড়ে মেয়ে, দাদার কোলে উঠবে কি? পরী অপ্রকৃতিস্থের মতো পা ফেলে হাঁটতেই থাকলো। তার হাত ধরে ধরে চলছি আমি। ঘামে ভেজা গরম হাত, আর কি তুলতুলে নরম। পরীর হাতটা যে এত নরম তা আগে কখনো জানিনি। জরির হাত ভীষণ খসখসে, অনেকটা পুরুষালী, কিন্তু পরীর হাত কি নরম! মির্জাপুরের কাছাকাছি এসেই পরী নেতিয়ে পড়ল, জড়িয়ে জড়িয়ে বলল, আমার ঘুম পাচ্ছে। বমি করতে লাগলো ঘন ঘন। বাবা একেবারে দিশাহারা হয়ে পড়লেন। কোথায় ডাক্তার, কোথায় কি! এর মধ্যে গুজব রটে গিয়েছে ঢাকা থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল জওয়ানকে মিলিটারিরা এইদিকে তাড়া করে আনছে। চারদিকে ছুটোছুটি, চিৎকার, আতঙ্ক। মা এবং জরি ব্যাকুল হয়ে কাঁদছে। বাবা যাকেই পাচ্ছেন তাকেই জিজ্ঞেস করছেন, কিছু মনে করবেন না, আপনি কি ডাক্তার? ডাক্তার পাওয়া যায়নি, কিন্তু এক ভদ্রলোক দয়াপরবশ হয়ে তার ট্রাকে আমাদের টাঙ্গাইল পৌঁছে দিলেন। টাঙ্গাইল পৌঁছালাম শুক্রবার সন্ধ্যায়। পরী মারা গেল রোববার রাতে। সন্ধ্যাবেলাতে কথা বলল ভালো মানুষের মতো। বারবার বলল, কোনো মতে দাদার বাড়ি পৌঁছাতে পারলে আর ভয় নেই, তাই না বাবা? পরীর মৃত্যু তো কিছুই নয়। এত কুৎসিত মৃত্যু হয়েছে চারপাশে। মৃত্যু এসেছে সীমাহীন বিভৎসতার মধ্যে। কত অসংখ্য অসহায় মানুষ প্রিয়জনের এক ফোঁটা চোখের জল দেখে মরতে পারেনি। মরবার আগে তাদের কপালে কোনো স্নেহময় কোমল করম স্পর্শ করেনি। অনেক মধ্যরাত্রিতে যখন অতল স্পর্শী ক্লান্তি আমাকে আচ্ছন্ন করলে তখন মনে হয় আমার হাত ধরে টুকটুক পা ফেলে পরী হাঁটছে। যে জানত পশুশক্তির ভয়ে পরী ছোট ছোট পা ফেলে 30 মাইল হেঁটে গেছে, আমার সমস্ত ক্ষমতা ও শক্তি তার বিরুদ্ধে। আমি রাজনীতি বুঝি না, স্বাধীনতা নিয়ে সেরকম মাথাও ঘামাই না, শুধু বুঝি ওদের শিক্ষা দিতে হবে। জাফর প্রায়ই বলে, হুমায়ুন ভাই ইচ্ছা করে চোখ বুজে থাকেন। হয়তো থাকি, তাতে ক্ষতি কিছু নেই। আমি কি আমার দায়িত্ব পালন করিনি জাফর? মনে মনে এই কথা বলে আমি একটু হাসলাম। জাফরের সঙ্গে আজ ভোরে আমার খানিকটা মন কষাকষি হয়েছে। সে চাচ্ছিল আজকের এই অ্যাসাইনমেন্টের নেতৃত্ব যেন আসলাম পায়। জানি না এর পেছনে সত্যিকারের কারণটি কি। দলপতির প্রতি আস্থা না থাকা বড় বিপজ্জনক। মুশকিল হচ্ছে আমরা রেগুলার আর্মির লোকজন নই। আনুগত্য হলো একটা অভ্যাস, যা দীর্ঘদিনের ট্রেনিংয়ের ফলে মজ্জাগত হয়। রেগুলার আর্মির একজন অফিসারের অনুমতি হুকুমও সেপাইরা বিনা দ্বাধায় মেনে নেবে, কিন্তু আমার হুকুম নিয়ে তারা চিন্তাভাবনা করবে। পছন্দ না হলে কৈফিয়ত পর্যন্ত তলব করে বসবে। কাজেই আমার প্রথম কাজ ছিল দলের লোকের আস্থা অর্জন করা, বুঝিয়ে দেয়া যে আমার ওপর নির্ভর করা যেতে পারে। কিন্তু আমি তা পারিনি। কাপুরুষ হিসেবে মার্কামারা হয়ে গেছি। যদিও তারা সময়ই হুমায়ুন ভাই করে এবং সবাই হয়তো একটু শ্রদ্ধাও করে, কিন্তু সে শ্রদ্ধা একজন যোদ্ধা হিসেবে নয়। আমার প্রথম ভুল হলো আমি হাজী সাহেবের মৃত্যুতে সায় দিতে পারিনি। লোকটার নৃশংসতা সম্বন্ধে আমার কোনো সন্দেহ ছিল না। মৃত্যুদণ্ড যে তার প্রাপ্য শাস্তি, এতেও ভুল নেই। তবু আমার মায়া লাগলো। 60-এর উপর বয়স হয়েছে, মরবার সময় তো এমনিতেই হলো, তবুও বাঁচবার কি আগ্রহ। সে আমাদের 20,000 টাকা দিতে চাইল। শুনে আমার ইচ্ছা হলো একটা প্রচণ্ড চর কষিয়ে দিই, কিন্তু আমি শান্ত গলায় বললাম, জাফর, হাজী সাহেবকে ক্যাম্পে নিয়ে চলো। জাফর চোখ লাল করে তাকালো আমার দিকে, থেমে থেমে বলল, একে কুকুরের মতো গুলি করে মারব। হাজী সাহেব চিৎকার করে আল্লাহকে ডাকতে লাগলেন। এই তিনি যখন মিলিটারি দিয়ে লোকজন মারিয়েছেন, তখন সেই লোকগুলিও নিশ্চয়ই আল্লাহকে ডেকেছিল। আল্লাহ তাদের যেমন রক্ষা করেনি, হাজী সাহেবের বেলাও তাই হলো।
হাজী সাহেব অপ্রকৃতস্থ চোখে তাকিয়ে মৃত্যুর প্রস্তুতি দেখতে লাগলেন। জাফর একসময় বলল, তবা টবা যা করার করে নেন, দোয়া কালাম পড়েন হাজী সাহেব। আর তখন হাজী সাহেব চিৎকার করে তার মাকে ডাকতে লাগলেন। গতকাল আগে হয়তো এই মহিলা মারা গেছেন। সেই মহিলাটিকে হাজী সাহেব হয়তো ভুলেই গিয়েছিলেন। আজ রাইফেলের কালো নলের সামনে দাঁড়িয়ে আবার তার কথা মনে পড়ল। আল্লাহর নাম চাপা পড়ে গেল। এক অখ্যাত গ্রাম্য মহিলা এসে দাঁড়ালেন সেখানে। আমি পিছিয়ে পড়েছিলাম। আনিস বলল, রাইফেলটা আমার কাছে দিন হুমায়ুন ভাই। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। জাফর এবং হাসান আলী ডিস্ট্রিক্ট বোর্ডের উঁচু সড়কে উঠে পড়েছে। বেশ কিছু দূর এগিয়ে রয়েছে তারা। দ্রুত পা চালাচ্ছি। উঁচু সড়কে উঠে পড়তে পারলে হাঁটা অনেক সহজ হবে। পরিষ্কার রাস্তা, জল কাদা নেই। এখান থেকে আমরা সরাসরি গ্রামের ভেতর দিয়ে চলব। আমি উঠে আসতে মজিদ বলল, যোগ ধরেছে নাকি দেখেন ভালো করে। আনিসের পা থেকে 3টি যোগ সরানো হয়েছে। একটা রক্ত খেয়ে একেবারে কোলবালিশ হয়ে গিয়েছিল। হাসান আলী টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের উপর ফেলতে লাগলো। না, যোগ টোক নেই, তবে শামুকে লেগে পা অল্প কেটেছে, জ্বালা করছে। মজিদ বলল, একটু রেস্ট নেই, মালগাড়ির মতো টায়ার্ড হয়ে গিয়েছি। দেখি আনিস, একটা সিগারেট। আনিস সিগারেটের প্যাকেট খুলল। হাসান আলীও হাত বাড়িয়ে সিগারেট নিল। সে আমাদের সামনে খাবে না, তাই একটু সরে গেল। আনিস বলল, আপনিও নিন একটা হুমায়ুন ভাই, সিগারেট টানলে ভালো লাগবে। সিগারেট টানলে আমার জিভ জ্বালা করে, নিকোটিন জিভের উপর জমা হয় হয়তো, তবু নিলাম একটা। আমাদের এখন সাহস দরকার। আগুনের স্পর্শ সে সাহস দেবে হয়তো। দেশলাই সবে জ্বালিয়েছি। অমনি বাঁশবনের অন্ধকার থেকে কুকুর ডাকতে লাগলো। তার পরপরই একটি ভয়ার্ত চিৎকার শোনা গেল। ক্যাডা ওইখানে, ক্যাডা? হারিকেন হাতে 2-4 জন মানুষও বেরিয়ে এলো। ও রবিজের বাপ, ও রবিজের বাপ বলে চিকন কণ্ঠে তুমুল চিৎকার শুরু করলো। সবাই বড় ভয় পেয়েছে। এর মধ্যে অল্প বয়সী একটি শিশু তার স্বরে কাঁদতে শুরু করলো। মজিদের উচ্চ কণ্ঠ শোনা গেল, ভয় নাই, আমরা। তোমরা কেডা? আমরা মুক্তিবাহিনীর লোক। কিছুক্ষণের মধ্যে আমাদের চারপাশে ভিড় জমে উঠল। হারিকেন হাতে ভয় কাতর লোকগুলি ঘিরে দাঁড়ালো আমাদের। অস্পষ্ট আলোয় রাইফেলের কালো নল চিকচিক করছে। আমরা তাদের সামনে অষ্টম আশ্চর্যের মতো দাঁড়িয়ে আছি। মিয়া সাবরা, একটু পান্তা মুখ খাবেন? না। আপনার এত রাতেও জাগা কারণ কি? বড় ডাকাইতের উপদ্রব, ঘুমাইতে পারি না, জায়গা বয়া থাকি। এদিকে মিলিটারি আসছিল। জি না, তো রাজাকারাই ছিল 2বার। রমেশ মালাকারে বাইন ঢালুয়া গেছে, গয়লাপাড়া পুরাইয়া দিছে। রাজাকারদের কেউ খাতির যত্ন করেছিল নাকি? জি না, জি না। এই গ্রামের কেউ রাজাকারের নাম লেখাইছে? কি চুপ কেন? বলো ঠিক করে। একজন গেছে, কি করবো মিয়া সাহেব, পেটে ভাত নাই, পোলা পানি কান দে। দেরি হয়ে যাচ্ছে জাফর, চলো হাঁটা দেই। আনিসের বোধহয় কিছু কথা বলার ইচ্ছে ছিল। সে অপ্রসন্ন ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। আনিসের এই স্বভাব আমি লক্ষ্য করেছি। মানুষের সপ্রশংস চোখ তার ভারী প্রিয়। যখন আমাদের ঘিরে কিছু কৌতূহলী মানুষ জড়ো হয়, তখনই সে খুব ব্যস্ত হয়ে এলএমজির ব্যারেল নাড়তে থাকে বা খামকায় গুলির ক্যান্সটা খুলে ফেলে। কেউ কিছু জিজ্ঞেস করলে এমন একটা ভঙ্গি করে যেন ভারী বিরক্ত হয়েছে। বক্তৃতা দিতেও তার খুব উৎসাহ। দেশের এই দুর্দিনে আমাদের কি করা উচিত এ সম্বন্ধে তার সারগর্ভ ভাষণ তৈরি। টেপ রেকর্ডারের মতো চালু করে দিলেই হলো। গ্রামে গ্রামে প্রতিরক্ষা বাহিনী গঠন করতে হবে। চোর ডাকাত দালাল নির্মূল করতে হবে। দখলদার বাহিনীকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বক্তৃতা শেষে কিছুক্ষণ চুপচাপ থেকে বিকট সুরে চেঁচিয়ে ওঠে, জয় বাংলা বলে। আনিস ছেলেটিকে আমি খুব পছন্দ করি। চমৎকার ছেলে, একটু পাগলাটে। অপারেশনের সময় সব বিচার বুদ্ধি খুইয়ে বসে। গুলি ছেড়ে এলো পার্থারি। পেছনে সরতে বললে ক্রল করে সামনে এগিয়ে যায়। সামনে এগুতে বললে আচমকা পেছন দিকে দৌড় মেরে বসে। মেথিকান্দায় প্রথম অপারেশনে গিয়েছি। আমাদের বলে দেওয়া হয়েছে একেবারে ফাঁকা ক্যাম্প। 4 জন পশ্চিম পাকিস্তানের রেঞ্জার আর গোটা 15 রাজাকার ছাড়া আর কেউ নেই। রাত 2টোয় অপারেশন শুরু হলো। আমি আর সতীশ গর্তের মতো একটা জায়গায় পজিশন নিয়েছি। বেশ বড় দল আমাদের, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি। দলের নেতা হচ্ছেন আবু ভাই। কথা আছে পশ্চিম দিক থেকে আবু ভাই প্রথম গুলি চালাতে শুরু করবেন।
তারপরে মাথা নিচু করে খালের ভেতর দিয়ে চলে আসবেন আমাদের কাছে। আমরা সবাই পূর্ব দিকে বসে আছি। আনিস আর রমজান উত্তর একটা মাটির ঢিবির আড়ালে চমৎকার পজিশন নিয়েছে। রমজান খুব ভালো মেশিন গানার। বসে আছি তো আছি, আবু ভাইয়ের গুলি করার কোনো লক্ষণই দেখি না। সবাই অধৈর্য হয়ে উঠেছি। আচমকা আমাদের উপর ঝাঁকে ঝাঁকে গুলি বর্ষণ হতে লাগলো। আমরা হতবুদ্ধি। অবশ্য সবাই পজিশন ভালো, গায়ে গুলি লাগবার প্রশ্নই ওঠে না। তবু একদল ভয় পেয়ে পালিয়ে গেল, আর তারপরে মর্টারে গোলা বর্ষণ হতে লাগলো। আমাদের দিকে সবাই চুপচাপ, হতভম্ব হয়ে গেছি। রমজান মিয়া এই সময় উঁচু গলায় চেঁচিয়ে উঠল, কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। তারপরে রমজান মিয়ার মেশিন গানের ক্যাটিক্যাট শব্দ শোনা যেতে লাগলো। সতীশকে বললাম, শুরু করো দেখি, আল্লাহ ভরসা। আর তখনই মর্টারের গোলা এসে পড়ল। বারুদের গন্ধ ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে গেল। ধোঁয়া পরিষ্কার হতেই দেখি আমি আনিসের কাঁধে শুয়ে। আনিস প্রাণপণে দৌড়াচ্ছে। সবাই যখন পালিয়েছে সে তখন জীবন তুচ্ছ করে খোঁজ নিতে এসেছে আমার। মেথিকান্দার সেই যুদ্ধ আমাদের 4 জন ছেলে মারা গেল। রমজান মিয়ার মতো দুর্ধর্ষ যোদ্ধা হারালাম। গুলি লেগে আবু ভাইয়ের ডান হাতের 2টি আঙুল উড়ে গেল। আবু ভাই তারপর একেবারে খেপে গেলেন। 5 দিন পরে আবার দল নিয়ে এলেন মেথিকান্দায়। সেবারও 10টি ছেলে মারা গেল। 3য় দফায় আবার এলেন, সেবারও তাই হলো। মিলিটারিরা ততদিন মেথিকান্দাকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করিয়েছে। চারদিকে বড় বড় বাংকার, রাত দিন কড়া পাহারা। গুজব রটে গেল মেথিকান্দা মুক্তিবাহিনীর মৃত্যুকূপ। সতীশ বলতো, যদি বলেন তাহলে গভর্নর হাউসে বোমা মেরে আসবো, কিন্তু মেথিকান্দায় যাব না। ওরে বাপরে! কিন্তু আবু ভাইয়ের মুখে অন্য কথা, মেথিকান্দা আমিই কাজ করব, যদি না পারি তাহলে গু খাই। 4র্থবারের মতো তিনি বিরাট দল নিয়ে গেলেন সেখানে। সবাই ফিরল, আবু ভাই ফিরলেন না। 5মবারের মতো যাচ্ছি আমরা। আমার কি ভয় লাগছে নাকি? ছি হুমায়ুন, ছি। একটির পর একটি জায়গা তোমাদের দখলে চলে আসছে। মেথিকান্দায় ঘাঁটি করে একবার যদি সেনার দিয়ে রেলওয়ে ব্রিজ উড়িয়ে দেওয়া যায়, তাহলে বিরাট একটা অংশ তোমাদের হয়ে যাবে। আর এত ভয় পাওয়ারই বাকি, মৃত্যুকে এত ভয় পেলে চলে? একটা গল্প আছে না, এক নবীকে একজন সংসারী লোক জিজ্ঞেস করল, আপনার বাবা কোথায় মারা গেছিলেন? তিনি নাবিক ছিলেন, সমুদ্রে জাহাজ ডুবি হয়ে মরেছেন। জিজ্ঞাসা করল, আর আপনার দাদা? বলল, তিনিও নাবিক ছিলেন, মরেছেন জাহাজ ডুবিতে। সংসারী লোকটি আত্মকে উঠে বলল, কি সর্বনাশ! আপনিও তো মশাই নাবিক, আপনিও তো জাহাজ ডুবি হয়ে মরবেন। নাবিকটি বলল, তা হয়তো মরব, কিন্তু নাবিক না হয়েও আপনার দাদা বিছানায় শুয়ে মরেছেন, ঠিক নয় কি? হ্যাঁ। আপনার বাবাও বিছানাতে মরেছেন, নয় কি? হ্যাঁ। আপনিও সেভাবেই মরবেন। তাহলে বেশ কমটা হলো কোথায়? আসল কথা হচ্ছে, আমার ভয় লাগছে। সাহস সঞ্চয়ের চেষ্টা করছি। ভয় পাওয়াতে লজ্জার কিছু আছে কি? আমার লজ্জা পাওয়ার কিছু নেই। এই মনে করে গুনগুন করে গান গাইতে চেষ্টা করলাম। সেদিন দুজনে শীষ দিয়ে আমি বেশ ভালো সুর তুলতে পারি, কিন্তু গান গাইতে গেলেই চিত্তির। জরি বলে, তোমার মীরগুলি খুব ভালো আসে, আর কিছুই হয় না। কি জানি বাবা, মীর কাকে বলে? আমি এত সব জানি না। আমি তো তোর মতো বিখ্যাত শিল্পী নই। গান নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। বাথরুমে গোসল করতে করতে একটু গুনগুন করে গান গাইতে পারলেই হলো। ওদিকে জাফরটা ভীষণ গান পাগল। যেই গুনগুন করে একটু সুর ধরেছে, অমনি সে পিছিয়ে পড়েছে। এখন সে আমার সঙ্গে সঙ্গে হাঁটবে। জাফর যাতে ভালো মতো শুনতে পায়, সেই জন্য আরেকটু উঁচু গলায় গাইতে শুরু করলাম। আমার গুনগুন শুনেই এই জরির গান শুনলে তো আর হুঁশই থাকবে না। জাফরকে একদিন কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম, গান গায় যে কানিজ আহমেদ, তার নাম শুনেছিস? সে চমকে উঠে বলল, নজরুল গীতি গান যিনি, তার কথা বলছেন? হ্যাঁ, খুব শুনেছি। আপনি সেরেন নাকি? আমি সে কথা এড়িয়ে গিয়েছি। যুদ্ধটুদ্ধ শেষ হয়ে গেলে জাফরকে একদিন বাসায় নিয়ে যাব। জরিকে ডেকে এনে পরিচয় করিয়ে দেব। এর নাম আবু জাফর শামসুদ্দিন। আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। আর জাফরকে হেসে বলবো, জাফর, এর নাম হলো জরি, আমার ছোট বোন। তুমি চিনলে চিনতেও পারো। গান টান গায় কানিজ আহমেদ, শুনেছি হয়তো। জাফর নিশ্চয়ই চোখ বড় করে অনেকক্ষণ তাকিয়ে থাকবে। সেই দৃশ্যটি আমার বড় দেখতে ইচ্ছে করছে। তাছাড়া আমার মনে একটি গোপন বাসনা আছে, জরির সঙ্গে বিয়ে দিয়ে দেব জাফরের। যুদ্ধের মধ্যে যে পরিচয়, তার চেয়ে খাঁটি পরিচয় আর কি হতে পারে? জাফরকে আমি ভালোভাবে চিনেছি।
কিন্তু জোরের কি পছন্দ হবে? বড় খুঁতখুঁতে মেয়ে, সমালোচনা করা তার স্বভাব। কেউ হয়তো বাসায় গিয়েছে আমার খোঁজে, জোরে আমাকে সে বলবে, দাদা তোমার একজন চ্যাপটা মতো বন্ধু এসেছে। অরুণকে সে বলতো কাতলা মাছ। অরুণ রেগে গিয়ে বলেছিল, কাতলা মাছের মতো কি দেখলে আমার মধ্যে? জরি সহজভাবে বলেছে, তোমার মাথাটা শরীরের তুলনায় বড় তো, এই জন্যে। অল্প বয়সে অহংকারী আর আহ্লাদী হয়ে উঠেছে এই জরিটা। কে জানে এর মধ্যে বিয়েই হয়ে গেছে হয়তো। অনেকদিন তাদের কোনো খবর পাই না। শুনেছি বাবা আবার ঢাকা ফিরে এসেছেন, ওকালতি শুরুর চেষ্টা করছেন। দেশে এখন কি আর মামলা মোকদ্দমা আছে? টাকা পয়সা রোজগার করতে পারছেন কিনা কে জানে। ঢাকার অবস্থা নাকি সম্পূর্ণ অন্যরকম, কিছু চেনা যায় না। ইউনিভার্সিটি পাড়া খাখি করে, দুপুরের পর রাস্তাঘাট নিঝড়ঝুম হয়ে যায়। ঢাকায় বড় যেতে ইচ্ছে করে, কতদিন ঢাকায় যাওয়া হয় না। আবার কি কখনো এরকম হবে যে নির্ভয়ে ঢাকার রাস্তায় হেঁটে বেড়াবো, সেকেন্ড শো সিনেমা দেখে কোনো একটা রেস্টুরেন্টে বসে চা খেয়ে গভীর রাতে বাড়ি ফিরব? সলিল কিছুদিন আগে গিয়েছিল ঢাকায়, অনেক গল্প শুনলাম তার কাছে। খুব নাকি বিয়ে হচ্ছে সেখানে। বয়স্থা মেয়েদের সবাই ঝটপট বিয়ে দিয়ে দিচ্ছে, ঘরে রাখতে সাহস পাচ্ছে না। হতেও পারে, সলিল অবশ্য বেশি কথা বলে। তবুও বিয়ে কি আর হচ্ছে না? বিয়ে হচ্ছে, নতুন শিশুরা জন্মাচ্ছে, মানুষজন হাট বাজার করছে, জীবন হচ্ছে বহতা নদী। এ কি, আবু ভাইয়ের মতো ফিলোসফি শুরু করলাম দেখি। আবু ভাই কথায় কথায় হাসাতেন, আবার তার ফাঁকে ফাঁকে এত সহজভাবে এমন সব সিরিয়াস কথা বলে যেতেন, আশ্চর্য। আবু ভাই তার অসংখ্য ভক্ত রেখে গেছেন, যারা তাকে দীর্ঘদিন মনে রাখবে। এই বা কম কি? একদিন হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন আবু ভাই, দারুণ খুশি খুশি চেহারা, মাথার লম্বা চুল ঝাঁকিয়ে বললেন, হুমায়ুন, গুড নিউজ আছে, মিষ্টি খেতে চাও কিনা বলো? চাই চাই। ভেরি গুড নিউজটা পরশু শোনাবো। মিষ্টি জোগাড় করি আগে, তারপর পরশু সন্ধ্যায় সবাইকে মিষ্টি খাওয়াবো। সেই গুড নিউজটি শোনা হয়নি। দারুণ ব্যস্ততা শুরু হলো, হঠাৎ ছড়িয়ে ছিটিয়ে পড়লাম সবাই। এবং সবশেষে আবু ভাই গেলেন মেথিকান্তা। আবু ভাইয়ের লাশ হাসান আলী বয়ে এনেছিল। বিশেষ কোনো কথাবার্তা বলেনি, হাউমাউ করে কাঁদেওনি। অথচ সবাই সেদিন বুঝেছিলাম হাসান আলীর মন ভেঙে গেছে। মজিদ ডাকল, পা চালিয়ে, হুমায়ুন ভাই আপনি বারবার পিছিয়ে পড়ছেন। হাসান আলী দেখি হনহন করে এগিয়ে চলেছে। এত চুপচাপ কেন লোকটা? তিন, হাসান আলী। চেয়ারম্যান সাহেব কইলেন, হাসান আলী রাজাকার হইয়া পড়ো, 70 টাকা মাস মাইনা, তার সাথে খোরাকি আর কাপড়। চেয়ারম্যান সাহেব আমার বাপের চেয়ে বেশি নেকবক্ত ফরহেজগার লোক। তার ঘরের খাইয়া এত বড় হইলাম, আমার চামড়া দিয়া চেয়ারম্যান সাহেবের জুতা বানাইলেও ঋণ শোধ হয় না। তার কথা ফেলতে পারি না, রাজাকার হইলাম। জুম্মাবাদ চেয়ারম্যান সাহেব আর তার বিবিরে কদমবুসি কইরা গাঁটরি মাথায় লইলাম। চেয়ারম্যান সাহেব কইলেন, আল্লাহর হাতে সোপর্দ হাসান আলী, আল্লাহ নেকবান, সাচ্চা দিলে কাম করব, হালাল পয়সা খাইবা। যাওনের আগে মসজিদে গেলাম দেওয়া মাংতে। গিয়া দেখি মাহবুদে এলাহি মসজিদের মাথার উপর শকুন বইয়া আছে। 2 কুড়ির উপরে বয়স তুমি, এত বড় শকুন দেখি নাই। মনটা বড় টানলো, বুকের মধ্যে স্যাত কইরা উঠল। আরও একবার মসজিদের উপরে শকুন বইছিল। আমি তখন ছোট, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গরু রাখালের কাম করি। বাবজান কইলেন, হাসান, শকুন বইছে মসজিদে, বড় খারাপ নিশানা, কেয়ামত নজদিক, বালা মুসিবত আইব। বাবজানের কথা মিশা হয় নাই, কলেরায় দেশটা সাফ হইয়া গেল। মসজিদে মাওলানা সাহেব কইলেন, হাসান, তুমি রাজাকার হইতেছ শুনলাম। হ মৌলানা সাহেব, দোয়া মাগতে আইসি। বালা করছে, পাকিস্তানের খেদমত করো, কিন্তু হাসান আলী একটা কথা। কি কথা মৌলানা সাহেব? শুনতাছি রাজাকার বড় অত্যাচার করে, মানুষ মারে, লুটপাট করে, ঘর জ্বালায়। দেখো বাবা সাবধান, আল্লাহর কাছে জবাবদিহি হইবা, আখেরাতে নবীজির শেফায়ত পাইবা না। মনটা খারাপ হইল, কামটা বোধ হয় ভুল হইল। তখনও আমরা গ্রামের মধ্যে রাজাকার দল হয় নাই, আমরা হইলাম প্রথম দল। 7 দিন হইল ট্রেনিং, লেফট রাইট। বন্দুক সাফকরণের কায়দা শিখলাম, গুলি চালাইতে শিখলাম, বায়োনেট সার্চ করতে শিখলাম। মিলিটারিরা যত্ন কইরা সব শিখাইল।
তারা সবসময় কইতো, তুমি সাচ্চা পাকিস্তানি, মুক্তিবাহিনী একদম সাফা করো। মনটার মধ্যে শান্তি পাই না, বুকটা কান্দে, রাইতে ঘুম হয় না। আমরার সাথে ছিল রাধানগরের কেরামত মওলা, শিয়া ছিল রাজাকার কমান্ডার। আহা, ফেরেস্তার মতো আদমি। আর মারফতি গান যখন গাইতো, চোখে পানি রাখুন যাইত না। মাঝে মধ্যে কেরামত ভাইয়ের গান শুনতাম। যখন হিন্দুর ঘরে আগুন দেওয়া শুরু হইল, কেরামত ভাই কইলেন, এইটা কি কাণ্ড, কোনো দোষ নাই, কিছু নাই, ঘরে কেন আগুন দিব? ওস্তাদজি কইলেন, ও তো হিন্দু হ্যায়, গাদ্দার হ্যায়। কেরামত ভাইয়ের সাহসের সীমা নেই, বুক ফুলাইয়া কইল, আগুন নেই দেঙ্গা। ওস্তাদজি কইলেন, আও হামারা সাথ। কেরামত ভাই গেলেন। 2 দিন পরে তার লাশ নদীতে ভাইসে উঠল। ইয়া মাহবুদে এলাহি, ইয়া পরওয়ারদেগার, কি দেখলাম, কি দেখলাম! মাথা একেবারে বেঠিক হয়ে গেল। মিলিটারি যা করে তাই করি। নিজের হাতে আগুন লাগাইলাম সতীশ পালের বাড়ি, কারু চক্রবর্তীর বাড়ি, পণ্ডিত মশাইয়ের বাড়ি। ইস, মনে উঠলেই কলজাটা পুরায়। শেষমেশ মিলিটারিরা শরাফত সাহেবের বড় পুরাডারে ধইরা আনলো। কি কান্দন ছেলের, এখনও চোখে ভাসে। বিএ পাশ দিয়া এমএ পড়ত, যেমন সুন্দর চেহারা তেমন আচার ব্যবহার, ভদ্রলোকের ছেলে যেমন হওয়ার ঠিক তেমন। একদিন বাজারে বইয়া আসি, শরাফত সাহেবের পুলাটার সাথে দেখা। আমারে দেখা কইল, হাসান ভাই ভালো আছেন? আমি একটা কামলা মানুষ, আমারে আপনি করের কি দরকার? কিন্তু সেই ছেলে শিক্ষিত হইলে কি হইব, মনটা ছিল ফিরিস্তার। আহারে, বন্দুকের সামনে দাঁড়াইয়া কেমন কালো হয়ে গেল চেহারাটা। আমি একটু দূরে খাড়াইয়া আল্লাহ রসুলের নাম নিতাছি। আমার মাথার গন্ডগোল হয়ে গেছে, কি করতাম ভাই পাই না। শেষকালে ছেলেটা আমার দিকে চাইয়া কইল, হাসান ভাই আমারে বাঁচান। ক্যাপ্টেন সাহেবের পাও জড়াইয়া ধরলাম, লাভ হইল না। ভাইরে আমার, কলজাটা পুরায়। আমি একটা কুত্তার বাচ্চা, কিছুই করবার পারলাম না। সন্ধ্যাকালে শরাফত সাহেবের বাড়িতে গিয়া দেখি ঘর দোয়ার অন্ধকার। ছেলেটার মা একলা বয়ে আছে, তারে কেউ গুলির খবর কয় নাই। আমারে দেখা কইল, ও হাসান, আমার ছেলেটা বাচ্চা আছে, আল্লাহর দোহাই হাসা কথা কইবা। আমি তার পা শুয়া কইলাম, আম্মাজি বাচ্চা আছে, আপনার চাইটা দানা পানি খান। সেই রাতেই গেলাম মসজিদে, পাক করার হাতে লইয়া কিরা কাটলাম। এর শোধ আমি তুলবাম। এর শোধ না তুললে আমার নাম হাসান আলী না। এর শোধ না তুললে আমি বাপের পোলা না। এর শোধ না তুললে আমি বেজন্মা কুত্তা। রাত্রিরে ক্যাম্পে ফিরতেই হাবিলদার সাহেব কইলেন, পূর্বের বাঙ্কার একটা লাশ পইরা আছে, আমি যেন নদীর মধ্যে ফালাইয়া দিয়ে আসি। কি সর্বনাশের কথা! গিয়া দেখি কবিরাজ চাচার ছোট মাইয়াটা, ফুলের মতো মাইয়া গো, 12-13 বছর বয়স। ইয়া মাহবুদ, ইয়া মাহবুদ। কাপড় দিয়া শরীরটা ঢাইকা কইলাম, বইন মাপ করিস। এইটা কি চোখে পানি আসে কেন? আরে পোড়া চোখ, এখন পানি ফালাইয়া কি হইব? আগে তো দেখলি না, আগে তো আন্ধা হইয়া রইলি। সাথের পোলাপান্ডির বড় পরিশ্রম হইতাছে। আল্লাহ আল্লাহ কইরা যদি রামদিয়া ঘাটে পৌঁছাইতে পারি তয় রক্ষা। ইয়া মাহবুদ, এই পোলাপান্ডিরে বাঁচাইয়া রেখো গো। গরম পীরের দরগাত ছিঁড়ি মারলাম। আমি 3 কালের বুড়া, আমি মতব বলে কি? এক চেয়ারম্যান ছাড়া কেউ এক ফোঁটা চোখের পানি ফালাইত না। মরণের পরে হাসুরের মাঠে যদি কবিরাজ চাচার মাইয়ার সাথে দেখা হয় তয়? মাইয়ার হাত ধইরা কবু, বইন সত্যুসি, এখন কও তুমি আমারে বাপ দিছ কি দেও নাই? 3 আব্দুল মজিদ। এখন বাজছে 1টা, আর 1টা ঘন্টার মধ্যে কি রামদিয়া পৌঁছানো যাবে? আমার মনে হয় না। হাসান আলীকে জিজ্ঞেস করলাম, আর কত দূর হাসান আলী? জানি জবাব দেবে না, তবু জিজ্ঞেস করেছি, কারণ এখান থেকে রামদিয়া কত দূর তা জানে শুধু হাসান আলী। বেটা নবাবের নবাব, কথা জিজ্ঞেস করলে উত্তর দিবে না। দেব নাকি রাইফেলের বাট দিয়ে একটা? খিদে যা পেয়েছে বলবার নয়, মনে হচ্ছে 1 গামলা ভাত খেয়ে ফেলতে পারি। সেবার তালুকদার সাহেবের বাসায় জবর খাইয়েছিল। হারামজাদা ভিতর একশেষ। মুক্তিবাহিনী এসেছে শুনে ভয় পেচ্ছাপ করে দেবার মতো অবস্থা। আরও বেটা বলদ, তুই কি দালাল নাকি রে? তুই ভয় পাস কি জন্যে? সারাক্ষণ হাত জোর করে হে হে হে, কি বিশ্রী!
তবে যাই হোক, খাইয়েছিল জবর, একেবারে 1 নম্বর খানা। পোলাও টোলাও রেধে এলাহি কারবার। জিতা রহো বেটা। কই মাছ ভাজার স্বাদ এখনও মুখে লেগে রয়েছে। আমাদের খাওয়ার কি আর ঠিক ঠিকানা আছে? একবার 2 দিন শুকনো রুটি খেয়ে থাকতে হলো, সে রুটিও পয়সার মাল। আবু ভাই বলেছিলেন, খিদে পেলে শুধু খাওয়ার কথা মনে হয়। মহসিন হলে ফিস্ট হলো একবার, জনে জনে ফুল রোস্ট, সেই সঙ্গে কাবাব, রেজালা আর দই মিষ্টি। খেয়ে কুল পাই না এমন অবস্থা। বাবুর্চি রাত তো ফার্স্ট ক্লাস। পায়ের কাঁটাটা জানান দিচ্ছে। ভাঙা শামুকের এমন ধারা, প্রথমে ভাবলাম সাপে কামড়ালো বুঝি। বর্ষা বাদলা হচ্ছে সাপের সিজন। এ অঞ্চলে আবার শামুক ভাঙা কেউটের ছড়াছড়ি। ছোবল মেরে শামুক ভেঙে খায়। রাত বিরাতে এরকম একটা সাপের গায়ে পা দিতে পারলে মন্দ হয় না। বন্দুক নিয়ে তাহলে এরকম আর ঘুরে বেড়াতে হয় না। নিরবিচ্ছিন্ন শান্তি যাকে বলে। আমার আর ভালো লাগে না সত্যি। কি হবে 2-1টা টুসটাস করে? মিলিটারি কমছে কই? বন্যার জলের মতো শুধু বাড়ছে। রাজাকার পয়দা হচ্ছে হু হু করে। যে অবস্থা, একদিন দেখব আমরা কজন ছাড়া সবাই রাজাকার হয়ে বসে আছে। আর হবে নাই বা কেন? প্রাণের ভয় নেই? রাজাকার হলে তাও প্রাণটা বাঁচে। তাছাড়া মাসের শেষে বাধা বেতন, লুটপাটের ঢালাও বন্দোবস্ত। দেখে শুনে মনে হয় শালা রাজাকার হয়ে যাই। হেই, কি আবোল তাবোল ভাবছি। সোহরাব সাহেবের মতো মাথাটাই খারাপ হয়ে গেল নাকি? সোহবার সাহেবকে দেখে কে বলবে তার মাথাটা পুরো 49 হয়ে বসে আছে? দিব্যি ভালো মানুষ, মাঝে মাঝে শুধু বলবে, ইস, গুলিটা শেষে কপালেই লাগলো। 2 মাস ছিল বেচারা মুক্তিবাহিনীতে। সাহসী বেপরোয়া ছেলে। আমগাছ থেকে একবার মিলিটারি জিপে গ্রেনেড মেরে একজন আর্টিলারি ক্যাপ্টেনেই সবাই সাবার করে দিল। দারুণ ছেলে। একদিন খবর পাওয়া গেল কোন বাজারে গিয়ে নাকি ধুমসে দিশি মদ গিলে ভাম হয়ে পড়ে আছে। মদের ঝোঁকে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, হায় হায়, ঠিক কপালে গুলি লেগেছে। আবু ভাইয়ের হুকুমে জাফর গিয়ে খুব বানালো। 2 রথ খেয়ে নেশা ছুটে গেল। কিন্তু এই কথাগুলি আর গেল না। রাত দিন বলতো, ইস কি কাণ্ড। শেষ পর্যন্ত ঠিক কপালে গুলি। ঘুম নেই, খাওয়া নেই, শুধু এই একই বুলি। এখন কোথায় আছে কে জানে? চিকিৎসা হচ্ছে কি ঠিক মতো? আমার যদি এরকম হয় তবে তো বিপদের কথা। দাঁড়ান, সবাই দাঁড়ান। কে কথা বলে? হাসান আলী নাকি? ব্যাটা আবার হুকুম দিতে শুরু করলো কবে থেকে? জায়গাটা ঘুপচি অন্ধকার, চারদিকে বুনো ঝোপঝাড়, পচা গোবরের দম আটকানো গন্ধ আসছে। হুমায়ুন ভাই বললেন, কি হয়েছে হাসান আলী? কিছু হয় নাই। কি হয়েছে তা নিজ চোখেই দেখতে পেলাম। আনিস লম্বালম্বি পড়ে রয়েছে মাটিতে। এত বড় একটা জোয়ান চোখের সামনে আছাড় খেয়ে পড়ে গেল, আমি দেখতেও পেলাম না। কি আশ্চর্য! কি ভাবছিলাম আমি? হাসান আলী ধরাধরি করে তুলল আনিসকে। কাদায় পানিতে সারা শরীর মাখামাখি। হুমায়ুন ভাই অবাক হয়ে বললেন, কি হয়েছে আনিস? কি জানি, মাথাটা হঠাৎ ঘুরে উঠল। দেখি তোমার হাত। আরে যে ভীষণ জ্বর। কখন জ্বর উঠল? কি জানি কখন। দেখি আশেপাশের কোনো বাড়িতে তোমাকে রেখে যাই। আমি হাঁটতে পারবো। পারতে হবে না, মজিদ তুমি ওর হাতটা ধরো। গায়ে হাত দিয়ে দেখি সত্যি গা পুড়ে যাচ্ছে। বেটা বলদ, বলবি তো শরীর খারাপ। হাসান আলী বলল, সামনে মুক্তা সাহেবের বাড়ি, আসেন সেই বাড়িতেই উঠি। কত দূর সেটা? কাছেই, 1 পোয়া মাইল, জুম্মা ঘরের দক্ষিণে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, জুম্মা ঘরও আসে না। 1 পোয়া মাইলেরও ফুরাবার নাম নেই। যতই জিজ্ঞেস করি কত দূর হাসান আলী বলে, ওই যে দেখা যায়। মোক্তার সাহেবের বাড়িটি প্রকাণ্ড। গরিব গ্রামের মধ্যে বাড়ির বিশালত্ব চট মেরে চোখে পড়ে। বাড়ির সামনে প্রশস্ত পুকুর, তার চারপাশে সারি বাঁধা তালগাছ। আমরা বাড়ির উঠোনে দাঁড়াতেই রাজ্যের কুকুর ঘেউ ঘেউ শুরু করলো। কি ঝামেলা রে বাবা! বাড়ির ভেতর থেকে কেউ একজন পরিত্রাহী চেঁচাতে লাগলো, আসগর মিয়া, ও আসগর মিয়া! জাফর তার স্বভাব সুলভ উঁচু গলায় ডাকলো, বাড়িতে কে আছেন? দরজা খোলেন। হঠাৎ করে বাড়ির সব শব্দ থেমে গেল। আর কোনো সারা শব্দ নেই। ভয় নাই, আমরা মুক্তিবাহিনীর লোক। তাও কোনো সারা শব্দ নেই। শেষ পর্যন্ত হাসান আলী বলল, গনি চাচা, আমি হাসান। তখনই খুট করে দরজা খুলে গেল। একটি ভয় পাওয়া মুখ বেরিয়ে এলো হারিকেন হাতে। হাসান আলীর কারবার দেখে গা জ্বলে যায়।
তার গলা শুনলে যখন দরজা খুলে দেয় তখন গলাটা একটু আগে শোনালেই হয়। জাফর বলল, বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। এই ছেলেটার শোয়ার বন্দোবস্ত করেন, আমাদের ভাত খাওয়াতে পারবেন? জি জি, নিশ্চয়ই পারবো। আপনার নাম কি? গনি, আব্দুল গনি। ডাক্তার আছে এদিকে? আছে, হোমিওপ্যাথ। দুধ তরি হোমিওপ্যাথ। গনি সাহেব ছাড়া আরও দুজন লোক জড়ো হয়েছে। তারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আনিস তোষকহীন একটি চৌকিতে পড়ে আছে। গনি সাহেব বললেন, কি হয়েছে উনার? গুলি লেগেছে নাকি? না, আপনি ভেতরে গিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করেন। জি জি। বুড়ো ভদ্রলোক ব্যস্ত সমস্ত হয়ে চলে গেলেন। দেখতে দেখতে বাড়ি জেগে উঠল। কত রকম ধ্বনি শোনা যাচ্ছে। আমি না, হারিকেনটা কই? ধুর ধুমসি, আরে ঘুমায় নাকি? ভাগ্য ভালো বাড়িটি একপাশে, পাড়ার লোক সে কারণেই ভেঙে পড়ল না। গনি সাহেব এক ধামা মুড়ি আর গুড় দিয়ে গেলেন। বললেন অল্পক্ষণের মধ্যেই রান্না হবে। আনিসকে তুলতে গিয়ে দেখি সে অচৈতন্য, মুখ দিয়ে ফেনা ভাঙছে। আনিসের শরীর যে এতটা খারাপ ধারণাই করিনি। নৌকায় ওঠার সময় অবশ্য একবার বলেছিল বমি বমি লাগছে, কিন্তু এরকম অসুস্থ হয়ে পড়বে কে ভেবেছিল? আনিসটা মেয়ে মানুষের মতো চাপা। দেখতে পাচ্ছে আনিসকে নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে। হাসান আলী পানি ঢালছে মাথায়। জাফর প্রবল বেগে হাতের তালুতে গরম তেল মালিশ করছে। বাড়ির কর্তা মোক্তার সাহেব বিপন্ন মুখে দাঁড়িয়ে আছেন। এতক্ষণ লক্ষ্য করিনি, পেছন থেকে দেখলে মোক্তার সাহেবকে অনেকটা আমার বাবার মতো দেখায়। ঠিক সেরকম ভয়াট শরীর, প্রশস্ত কাঁধ, আশ্চর্য মিল। আনিসের জ্ঞান ফিরল অল্পক্ষণেই এবং সে লজ্জিত হয়ে পড়ল। হুমায়ুন ভাই বললেন, নাও দুধটা খাও আনিস। দুধ লাগবে না। আহা, খাও, সমস্যা নেই। আনিস বিব্রত মুখে দুধের গ্লাসে চুমুক দিল। আনিসকে কিন্ততি কিমাকার দেখাচ্ছে। তার ভেজা মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে সারা শরীরে। মুখময় দাড়ি গোফের জঙ্গল, তার মধ্যে সরু একটা নাক ঢাকা পড়ে আছে। জাফর বলল, আনিস থাক এখানে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রাত 2টো বাজতে বেশি দেরি নেই। রামদিয়ায় আমাদের জন্য টুনু মিয়ার দল অপেক্ষা করছে। হুমায়ুন ভাই বললেন, আনিস কয়টা বাজে দেখো তো। 1:35। বলো কি? মোক্তার সাহেব, রামদিয়া কত দূর এখান থেকে? দূর না, 10 মিনিটের পথ। হাসান আলী বলল, 2টার আগে পৌঁছায়া দিমু। ভুলে গিয়েছিলাম যে হাসান আলীর মতো একজন করিতকর্মী লোক আছে আমাদের সঙ্গে। সে নাকি যা বলে তাই করে। তবে হ্যাঁ, প্রমাণ তো দেখতেই পাচ্ছি। বাড়ির ভেতরে রান্নাবান্না শুরু হয়েছে বুঝতে পারছি। চিকন গলায় কে একজন মেয়ে ঘন ঘন ডাকছে, ও হালিমা, হালিমা। সেই সঙ্গে দমকা হাসির আওয়াজ, একটা উৎসব উৎসব ভাব। বেশ লাগছে। সেরেছে। আনিস দেখি বমি করছে। ব্যাপার কি? চোখ হয়েছে টকটকে লাল, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। মরে টরে যাবে না তো আবার? দুত্তরি, কি শুধু আজে বাজে কথা ভাবছি। বুঝতে পারছি অতিরিক্ত পরিশ্রম আর মানসিক দুশ্চিন্তায় এরকম হয়েছে। আজ রাতটা রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। একটি ছেলে পাখা করছে আনিসের মাথায়। খুব বাহারে পাখা দেখি, চারদিকে রঙিন কাপড়ের ঝালর। জাফরও শুয়েছে লম্বা হয়ে। জাফরের শোয়া মানেই ঘুম। ঘুম তার সাধা, কোনো মতে বিছানায় মাথাটি রাখতে পারলেই হলো। ভাত রান্না হতে হতে সে তার সেকেন্ড রাউন্ড ঘুম সেরে ফেলবে। ফার্স্ট রাউন্ড তো নৌকাতেই সেরেছে। জাফরের ঘুম আবার সুরেলা, ফুরুত ফুরুত করে নাক ডাকবে। এই কথা বলেছিলাম বলে একদিন কি রাগ, মারতে আসে আমাকে। বেশ লোক দেখি তুমি, ফুরুত ফুরুত করে নাক ডাকতে পারবে আর আমরা বলতেও পারবো না। করলে দোষ নয়, বললে দোষ। ঠিক আমার বাবার মতো। রাত দিন কারণে অকারণে চেঁচাচ্ছেন, আর সেও কি চেঁচানি। রাস্তার মোড় থেকে শুনে লোকে খবর নিতে আসে বাসায় কি হয়েছে। মা একদিন বিরক্ত হয়ে বললেন, কি রাত দিন চেঁচাও? অমনি বাবার রাগ ধরে গেল, ঘাড়টার ফুলিয়ে বিকট চিৎকার। বাবার কথা মনে হলেই এই হাসির কথাটা মনে পড়ে। এমন সব ছেলে মানুষই ছিল তার মধ্যে। একবার খেয়াল হলো আমাদের সবাইকে নিয়ে বেড়াতে যাবেন সীতাকুণ্ড, তার এক বন্ধুর বাড়ি। 2 মাস ধরে চলল আয়োজন। বাবার ব্যস্ততার সীমা নেই। যাবার দিন 1 ঘন্টা আগে স্টেশনে নিয়ে গেলেন সবাইকে। আর সে কি চেঁচানি, এটা ফেলে এসেছি, ওটা ফেলে এসেছি। ট্রেনে এলো, সবাই উঠলাম। পাহাড় প্রমাণ মাল তোলা হলো।
একসময় ট্রেন ছেড়ে দিল। দেখা গেল বাবা উঠতে পারেনি। প্রাণপণে দৌড়াচ্ছেন। হাতের কাছে যে কোনো একটা কামরা উঠে পড়লেই হয়, না তা উঠবেন না, আমরা যে কামরায় উঠেছি ঠিক সে কামরায় ওঠা চাই। একসময় দেখলাম বাবা হোঁচট খেয়ে পড়েছেন। হুস হুস করে তার চোখের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে। আচ্ছা, মৃত মানুষেরা কি মানুষের মনের কথা টের পায়? যদি পায় তাহলে বাবা নিশ্চয়ই আমি কি ভাবছি বুঝতে পারছেন। আচ্ছা, ধরা যাক একটি লোককে সবাই মিলে ফাঁসি দিচ্ছে, তাহলে সেই হতভাগ্য লোকটির চোখে মুখে কি ফুটে উঠবে? হতাশা, ঘৃণা, ভয়? আমার মাথাটাই খারাপ হয়ে গেল নাকি? নয়তো এরকম অর্থহীন চিন্তা কেউ করে? ও কি, আনিস আবার বমি করছে। জোর করে দুধটা না খাওয়ালেই হতো। মোক্তার সাহেব এসে চুপি চুপি কি বলছেন হুমায়ুন ভাইকে, কে জানে। এর মধ্যে কি এমন গোপনীয় কথা তৈরি হয়েছে যা কানের কাছে মুখ নিয়ে বলতে হবে। আরে আরে, এই ব্যাপার, এটা আবার কানাকানি বলতে হবে নাকি? বলে হয় ভাত দেয়া হয়েছে, খেতে আসেন, যত বেকুবের দল। হাসান আলী বলল, তাড়াতাড়ি করার সময় নাই। মাতব্বর, কোথাকার সময় নেই সেটা তোর কাছে জানতে হবে নাকি? খেতে বসে দেখি খিদে মরে গেছে। তরকারিতে লবণ হয়েছে বেশি, কাদার মতো নরম, চিবোতে হয় না, কোতকোত করে গিলে ফেলা যায়। ভালো হলো না মোটেই। জাফর বলল, হু নোস, দিস মে বি আওয়ার লাস্ট মিল। কথায় কথায় ইংরেজি বলা জাফরের স্বভাব। তার ধরন ধারণানো ইংরেজের বলে এই মহাদুর্যোগেও ভোরবেলা উঠেই তার শেভ করা চাই, দুপুরে সাবান মেখে গোসল সারা চাই, দিনের মধ্যে 10 বার চিরুনির ব্যবহার হচ্ছে। রূপ যাদের আর আছে তারাই রূপ সচেতন হয়, এবং এত উলঙ্গভাবে হয় যে বড় চোখে লাগে। আমাদের পাশের বাড়ির রেহানা 10-11 বছর বয়স পর্যন্ত কি চমৎকার মেয়েরা ছিল, কিন্তু যেই তার বয়স 13 পেরিয়ে গেল, যেই সে বুঝল তার চোখ ধাঁধানো রূপ আছে, অমনি সে বদলে গেল। আহ্লাদি ধরনের টেনে টেনে কথা বলা, মজিদ ভাই, ঘন ঘন ভ্রু কোচকানো, জঘন্য। হুমায়ুন ভাই বোধহয় কোনো একটা রসিকতা করলেন। ভ্যাক ভ্যাক করে হাসছে সবাই। আমি অন্যমনস্ক ছিলাম বলে শুনতে পাইনি। এখন সবাই হাসছে, আমি মুখ কালো করে বসে আছি। নিশ্চয়ই বোকা বোকা লাগছে আমাকে। কে জানে, রসিকতাটা হয়তো আমাকে নিয়েই। সবাই যেভাবে তাকাচ্ছে আমার দিকে তাতে তাই মনে হয়। ও কি, হাসান আলীও হাসছে দেখি। হাসো বাবা হাসো, যত ইচ্ছে হাসো। কিছুক্ষণ পরে যখন বম বম করে মটারের শেল ভাঙা শুরু হবে তখন এত রস আর থাকবে না। কাজেই এই হচ্ছে গোল্ডেন আওয়ার। পান আনবো, পান খাবেন? জিজ্ঞেস করলো কে যেন। আমি মাথা নাড়লাম। পান টান লাগবে না রে বাবা, বিনা পানেই চলবে, মুড নেই। পান, সিগারেট, চা এসব হচ্ছে মুডের ব্যাপার। মুড না থাকলে বিষয়ের মতো লাগে। হুমায়ুন ভাই বললেন, আমরা রওনা হচ্ছি, আনিস তুমি থাকো, ফেরবার পথে তোমাকে নিয়ে যাব। তিনি তাহলে ফেরবার চিন্তাও করছেন? ভুলে গেছেন নাকি মেথিকান্দা মুক্তিবাহিনীর মৃত্যুকূপ? আজ যাত্রা থেকে অলক্ষণ শুরু হয়েছে। নৌকাও ছাড়লো, বৃষ্টিও নামলো। হুমায়ুন ভাই একটা প্রচণ্ড উপকাপাত দেখালেন। আনিস হয়ে পড়ল অসুস্থ। শেষটায় কি হবে কে জানে, বড় অস্থির লাগছে। ইয়া মুকাদ্দেমু, ইয়া মুকাদ্দেমু। কে যেন বলেছিল যুদ্ধের সময় এই হচ্ছে সবচেয়ে ভালো দোয়া, যার অর্থ হে অগ্রসরকারী। এই দোয়া পরে শুধু এগিয়ে যাওয়া। না, বড় খারাপ লাগছে। ভালোয় ভালোয় ফিরে এলে আর যাব না। সম্ভব হলে ফিরে যাব ময়মনসিংহ। কিন্তু গিয়ে করবোটা কি? মাহা কোথায় আছেন কে জানে। বাবা বেচারা মরে বেঁচেছেন, কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু আমি বা কোন দায়িত্ববান সুপুত্রটি? বাবাকে ধরে নিয়ে গেল মিলিটারি, আমিও এলাম পালিয়ে। অথচ নিশ্চিত জানি মায়ের কোনো সহায় সম্বল নেই। বোনগুলি বেকার বেহত। ফিরে গিয়ে হয়তো দেখব অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। কেউ নেই, সব সাফ হয়ে গেছে। মন্দ হয় না খুব? বাধা বন্ধনহীন বাল্লাহারা জীবন, কি আনন্দ। অবশ্য এমনও হতে পারে দেশ স্বাধীন হবে, আমি ময়মনসিংহ ফিরে যাব। বাবাকে হয়তো তারা প্রাণে মারেনি, তিনি জেল থেকে বেরিয়ে আসবেন। আবার আমরা সীতাকুণ্ড যাব। পাহাড় প্রমাণ জিনিসপত্র তোলা হবে ট্রেনে। একসময় ট্রেন ছেড়ে দেবে, দেখব বাবা প্রাণপণে দৌড়াচ্ছেন। আহ, চোখে জল আসে কেন। মুক্তা সাহেব, দোয়াও রাখবেন। খোদা হাফেজ আনিস, যাই। 5
আনিস সাবেত। আমার মন বলছে আজকের যুদ্ধে হুমায়ুন ভাই মারা যাবেন। নৌকার ছাদে বসে তিনি যখন আপন মনে গুনগুন করছিলেন, তখন আমার এই কথাটা মনে হয়েছে। কিছুক্ষণ পর তিনি নিচে নেমে এসে বললেন, অনেকগুলো উপকাত হলো, একটা তো প্রকাণ্ড। তখন আমি নিশ্চিত হয়েছি আমার মনের মধ্যে যে কথাটি ওঠে তাই সত্যি হয়। এ আমি অনেকবার দেখেছি। সেবার সরুফাটির রেলওয়ে কালভার্ট ওড়াতে গিয়েছি আমি, রহমান আর ওয়াহেদ। রহমানের আবার খুব চায়ের নেশা। খুঁজে খুঁজে চায়ের দোকান একটা বের করেছে। বিস্বাদ তেতো চাতে চুমুক দিয়ে রহমান চেঁচিয়ে উঠল, ফার্স্ট ক্লাস চা। আর তখনই কেন জানি আমার মনে হলো রহমানের কিছু একটা হবে। হলো তাই। হুমায়ুন ভাইয়ের বেলাও কি তাই হবে? হুমায়ুন ভাইয়ের ঢাকার বাসার ঠিকানা আছে আমার কাছে, 10/7 বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা 7। দোতলায় থাকেন তার বাবা মা। যদি সত্যি কিছু হয় তাহলে এই ঠিকানায় খবর দিতে আমি নিজেই যাব। তার মা নিশ্চয়ই জানতে চাইবেন তার ছেলে কিভাবে থাকতো, কি করতো। সব বলবো আমি খুঁটিয়ে খুঁটিয়ে। তারা হয়তো ছেলে কোথায় মারা গেছে দেখতে চাইবেন। আমি নিজেই তাদের নিয়ে আসব। আমরা যে পথে এসেছি সে পথেই আনিব। বলবো রাতটা ছিল অন্ধকার, নক্ষত্রের আলোয় আলোয় এসেছি। পথে মোক্তার সাহেবের বাড়িতে ভাত খেয়েছি। হুমায়ুন ভাইয়ের মা হয়তো মোক্তার সাহেবকে দেখতে চাবেন। মোক্তার সাহেবকে হয়তো তিনি বলবেন, আপনি আমার ছেলেকে শেষবারের মতো ভাত খাইয়েছেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। কান দেন কেন? আমাকে যে ছেলেটি বাতাস করছিল সে অবাক হয়ে আমার কাঁদবার কারণ জানতে চাইছে। ইচ্ছে করি কি আর কাঁদছি? হঠাৎ চোখে জল এলো। মা তার মধ্যে পানি দিবেন একটু? না। মা তা টিপা দিমু? না না। সে দেখি আমার সেবা না করে ছাড়বে না। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু আমার সহ্য হচ্ছে না। আমি তো দিব্যি আরাম করে শুয়ে আছি, আর ওরা নিশ্চয়ই কাদা ভেঙে দ্রুত গতিতে এগোচ্ছে। রামদিয়া থেকে আরও 2 মাইল উত্তরে মেথিকান্দা। সেখানে তারা হাঁটা পথে যাবে না কিভাবে? টুনু মিয়ার দলে মোট কতজন ছেলে আছে? হুমায়ুন ভাই একবার বলেছিলেন, কিন্তু এখন দেখি ভুলে বসে আছি। ওদের সাথে 2 ইঞ্চি মর্টারও আছে। মেথিকান্দা আজ নিশ্চয়ই দখল হবে। সুজনতালির রেলওয়ে পুলও উড়িয়ে দেওয়া হবে। সমস্ত অঞ্চলটা বিচ্ছিন্ন করে দিয়ে স্বাধীন বাংলার ফ্ল্যাগ উড়িয়ে দেব। ফাইন। কে জানে এত গোলমালে কেউ কি আর জাতীয় পতাকার কথাটা মনে রাখবে? স্থানীয় লোকজনের কাছে নিশ্চয়ই স্বাধীন বাংলার ফ্ল্যাগ পাওয়া যাবে। আগে তো ঘরে ঘরে ছিল। মিলিটারি আসবার পর সবাই হয় পুড়িয়ে ফেলেছে, নয়তো এমন জায়গায় লুকিয়েছে যে ইঁদুর খেয়ে গিয়েছে। এমন দিনে একটা ঝকঝকে নতুন ফ্ল্যাগ চাই। এতদিন শুধু ছোটোখাটো হামলা করেছি। বিভিন্ন থানায় ছোটোখাটো খণ্ডযুদ্ধের পর রাতারাতি সরে এসেছি নিরাপদ স্থানে। আমাদের উদ্দেশ্য ছিল ব্যতিব্যস্ত করে রাখা, মুহূর্তের জন্য যেন শান্তির ঘুম না দিতে পারে। কিন্তু আজকের ব্যাপার অন্য। আজ আমরা খুঁটি গেড়ে বসব। হা, আবার চোখে জল আসে কেন? পর্দার আড়াল থেকে সুশ্রী একটা মেয়ে উকি দিয়ে আমায় দেখে গেল। বেশ মেয়েটি। ইচ্ছে হচ্ছিল ডেকে কথা বলি, কিন্তু ইচ্ছাটা গিলে ফেলতে হলো। এ বাড়িতে কিছু সময় থাকতে হবে আমাকে। এ সময় এমন কিছু করা উচিত নয় যাতে এ বাড়ির লোকজন বিরক্ত হয়। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গনি মিয়ার চাচাতো ভাই, উত্তরের বাড়িতে থাকি। মিয়া সাহেবের শরীরটা এখন কেমন? ভালো। শুধু গনি মিয়ার চাচাতো ভাই নয়, আরও অনেকেই জড়ো হয়েছে। সম্ভবত আরও লোকজন আসছে। আমার বিরক্ত লাগছে, আবার ভালোও লাগছে। বিরক্ত লাগছে কথা বলতে হচ্ছে বলে, ভালো লাগছে লোকজনদের কৌতূহলী চোখ দেখে। তোমরা তাহলে শেষ পর্যন্ত কৌতূহলী হয়েছ, দেখতে এসেছ মুক্তিবাহিনীর ছেলেদের। বেশ। ইস, কি দিন না গিয়েছে শুরুতে। গ্রামবাসী দল বেঁধে মুক্তিবাহিনী তাড়া করেছে, এমন ঘটনাও ঘটেছে। অবশ্য তাদেরই বা দোষ দিই কী করে? মিলিটারি রয়েছে ওত পেতে। যেই শুনেছে অমুক গ্রামে মুক্তিবাহিনী ঘোরাফেরা করছে, হুকুম হলো দাও এই গ্রাম জ্বালিয়ে। যেই শুনেছে অমুক লোকের বাড়ি মুক্তিবাহিনী এক রাত্রি ছিল, অমনি হুকুম এলো অমুক লোককে গুলি করে মারি গ্রামের মধ্যখানে, যাতে সবার শিক্ষা হয়। শুরুতে বড় কষ্টের দিন গিয়েছে। কয়টা বাজে এখন? আমার কাছে ঘড়ি নেই। সময়টা জানা থাকলে হতো, বুঝতে পারতাম কখন গুলির আওয়াজ পাবো। অবশ্য প্রথম শুনবো বীজ উড়িয়ে দেবার বিকট আওয়াজ। ব্রিজটা ওড়াতে পারবে তো ঠিক মতো? শুনেছি রেঞ্জাররা পাহারা দেয় সারা রাত। খুব অস্থির লাগছে। ওদের সঙ্গে গেলেই হতো, না হয় একটু দূরে বসে থাকতাম। রেসের ঘোড়ার মতো হলো দেখি। রেসের ঘোড়া বুড়ো হয়ে গেল শুনেছি, অর্ধ উন্মাদ হয়ে যায়।
রেস শুরু হলে পাগলের মতো পা নাচায়। আপনার জন্য দুধ আনবো এক গ্লাস? সেই সুশ্রী মেয়েটি ঘরের ভেতর ঢুকেছে দেখে অবাক লাগছে। গ্রাম ঘরের বাড়িতে এরকম তো হয় না, বেশ কঠিন পর্দার ব্যাপার থাকে। আমার খানিকটা অস্বস্তি লাগছে। গনি মিয়ার ভাই, যিনি আমার বিছানার পাশে বসেছিলেন, তিনিও আমার অস্বস্তি লোক করলেন। আনবো আপনার জন্য এক গ্লাস দুধ? না না, দুধ লাগবে না। খান, ভালো লাগবে, আনি? আচ্ছা, আনো। গনি মিয়ার চাচাতো ভাই বললেন, বড় ভালো মেয়ে, শহরে পড়ে। কি পড়ে? বিয়ে পড়ে, হোস্টেলে থাকে। শুনে আমি অপ্রস্তুত। তুমি তুমি করে বলছি, কি কাণ্ড! কামিজ পরে আছে বলেই বোধহয় এত বাচ্চা দেখায়, তাছাড়া হাবভাবও ছেলে মানুষই। মেয়েটি মুক্তা সাহেবের বড় ভাইয়ের মেয়ে। বড় ভাই ও ভাবি দুজনেই মেয়েটিকে ছোট রেখে মারা গেছেন। মেয়েটি মুক্তা সাহেবের কাছেই বড় হয়েছে। পড়াশোনার খুব ঝোঁক, ঢাকায় হোস্টেলে থেকে পড়ে। গণ্ডগোলের আভাস পেয়ে আগেভাগেই চলে এসেছিল। মেয়েটি দুধের গ্লাস আমার সামনে টেবিলে নামিয়ে রাখল না, হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বললাম, তোমার নাম কি? হামিদা, হামিদা বানু। আমি চুপ করে রইলাম। কি বলবো ভেবে পেলাম না, অথচ মেয়েটি দাঁড়িয়ে আছে, হয়তো কিছু কথা শুনতে চায়। যুদ্ধের গল্প শুনতে মেয়েদের খুব আগ্রহ। হামিদা একসময় বলল, আমার নামটা খুব বাজে, একেবারে চাষা চাষা নাম। নাম দিয়ে আর কি হয়? হয় না? আবার আমার বন্ধুদের কি সুন্দর সুন্দর নাম। একজনের নাম কিন্নরি, একজনের নাম সাতি। মুক্তা সাহেব ঢুকলেন, বললেন, আপনার জন্য ডাক্তার আনতে লোক গেছে, ভালো ডাক্তার, LMF। হামিদ আম্মাজি ভেতরে যান। বাহ, কি সুন্দর আম্মাজি ডাকছে। মেয়েটি বোধহয় সবার খুব আদরের। মুক্তা সাহেবের কথায় সে ঘাড় ঘুরিয়ে হাসল। আমাকে দেখতে আসা লোকগুলিও চলে যাচ্ছে একে একে। এত তাড়াতাড়ি কৌতূহল মিটে গেল। মুক্তা সাহেব অবশ্য লোকজনের ঝামেলা না করবার জন্য বলেছেন, তবুও তাদের আগ্রহ এত কম হবে কোনো? অন্দরমহলের ফিসফিসানি শোনা যাচ্ছে। পর্দার ওপাশে জটলা পাকানো মেয়েদের অস্তিত্ব টের পাওয়া যায়। হামিদা বলল, ওরা আপনাকে দেখতে চায়, মুক্তিবাহিনী কোনোদিন তো দেখে নাই। তুমি দেখেছ নাকি? এই তো আপনাকে দেখলাম। বাহ, বেশ মেয়ে তো, বেশ গুছিয়ে কথা বলে। ইউনিভার্সিটিতে আমাদের সঙ্গে পড়তো শেলি রহমান, সে এরকম গুছিয়ে কথা বলতো। এক একবার আমাদের হাসিয়ে মারত। শেলি রহমানের বাবা তো পুলিশ অফিসার ছিলেন, মিলিটারের হাতে মারা যাননি তো। কয় ভাই বোন আপনারা? আমি একা, ভাই বোন নেই কোনো। ভাই বোন না থাকা খুব বাজে। এ কি, হঠাৎ গুলির আওয়াজ শুনলাম না? তাহলে কি শুরু হলো নাকি? 3টে বেজে গেছে। আমি ছটফট করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। কয়টা বাজে হামিদা, একটু জেনে আসবে? মুক্তা সাহেব বললেন, 2:05। কি আশ্চর্য, এখনো তো যুদ্ধ শুরুর সময় হয়নি। হামিদাও বলল, কি হয়েছে? গুলির আওয়াজ শুনলাম না। কই না তো, আমি তো শুনলাম নিজ কানে। না না, গুলির আওয়াজ না, গুলির আওয়াজ হইলে বুঝতাম, কতবার যুদ্ধ হইল এখানে। মেথিকান্দার আশেপাশে যারা থাকে গুলির শব্দ তারা অনেকবারই শুনেছে। অনেকবার ব্যর্থ আক্রমণ হয়েছে এখানে, কিন্তু কেউ মুক্তিবাহিনী দেখেনি। এটা কেমন কথা? হয়তো সবাই বিল পার হয়ে ছোট খাল ধরে এগিয়েছে, আমাদের মতো গ্রামের ভিতর দিয়ে রওনা হয়নি। যাই হোক, এই নিয়ে ভাবতে ভালো লাগছে না। বমি বমি লাগছে, মাথাটা এমন ফাঁকা লাগছে। বিষটা ঠিকমতো ওড়াতে পারবে তো? এমন যদি হতো সবাই ঠিকঠাক ফিরে এসেছে, কারো গায়ে আঁচড়টি লাগেনি, তা কি আর হবে? কি একটা গান আছে না, সুবীর সেনের মন নিতে হলে মনের মূল্য চাই। ও কি, আবার মাথা ঘুরছে নাকি? আপনার কি হয়েছে, এরকম করছেন কেন? কিছু হয়নি, এই তো গুলির শব্দ পাচ্ছি। হামিদা, যুদ্ধ শুরু হলো বোধহয়। ওটা বাতাসে জানলা নড়ার শব্দ শুনছেন? মোটরের শেল ফাটার আওয়াজ পাচ্ছি না। আপনি চুপ করে শুয়ে থাকুন, মাথায় পানি দেই। মেয়েটির মাথা নিচু হয়ে এসেছে। কিন্নরি নাম না? ও না, হামিদা। তাহলে কিন্নরি নামকার। বেশ সুশ্রী মেয়েটি, গলাটি কি লম্বা ফর্সা হাঁসের মতো।
ওই তো আবার শেল ফাটার আওয়াজ। পুরোদমে ফাইট চলছে বোধ হয়। আপনি নড়াচড়া করবেন না, চুপ করে শুয়ে থাকুন। অনেক অপরিচিত মহিলা ঘরের ভেতরে ভিড় করছেন। মোক্তার সাহেবকে দেখছি না তো। মোক্তার সাহেব কোথায়? আর আর ওই দাড়িওয়ালা লোকটিকে? রামদিয়ার ঘাটে তারা যখন পৌঁছলো তখন আকাশ আবার মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। গুড় গুড় করে মেঘ ডাকছে, বিজলি চমকাচ্ছে ক্ষণে ক্ষণে, দমকা বাতাসে শৌ শৌ শব্দ উঠছে বাঁশবনে। হুমায়ুন পিছিয়ে পড়েছিল, হোঁচট খেয়ে তার পা মচকে গিয়েছে। সে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জাফর গলা উঁচিয়ে ডাকল, হুমায়ুন ব্রাদার, হুমায়ুন ব্রাদার। তার ঢাকার ভঙ্গিটা ফুর্তিবাজের ভঙ্গি। সবসময় এরকম থাকে না, মাঝে মধ্যে আসে। হুমায়ুন হাসল মনে মনে। সেও খুব তরল গলায় সাড়া দিল, কি ব্যাপার জাফর? বৃষ্টি আতা হ্যায়। বলতে বলতে টুপটুপ করে বিচ্ছিন্নভাবে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। জাফর হেসে উঠল হো হো করে, যেন এই সময় বৃষ্টি আসাটা খুব একটা আনন্দের ব্যাপার। হাসান আলী মাথার বাক্স নামিয়ে তার উপরে বসেছিল। যদিও বেশ বেগে হাওয়া বইছে, তবু সে লাল গামছা দুলিয়ে নিজেকে হাওয়া করছিল। বৃষ্টি আসতে দেখে সেও কি মনে করে যেন হাসল। মজিদ একটা সিগারেট ধরিয়েছে, ফুসফুস করে ধোঁয়া ছাড়ছে। সে বড় ক্লান্ত হয়ে পড়েছিল। এখানে দাঁড়িয়ে তার ক্লান্তি আরও বেড়ে গেল। বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার হাসান আলী, টুনি মেয়ের দল কোথায়? হাসান আলী সেই কথার জবাব দিল না, গামছা দুলিয়ে হাওয়া করতেই লাগলো। মজিদ গলা উঁচিয়ে বলল, কথা বলছি যে, কি ব্যাপার? নৌকা আসতেছে, বিশ্রাম করেন মজিদ ভাই। হুমায়ুন ও জাফর এসে বসলো হাসান আলীর পাশে। বৃষ্টি নামতে নামতে আবার থেমে গেছে। বসে থাকতে মন্দ লাগছে না তাদের। রামদিয়ার ঘাটে টুনু মিয়ার দলকে না দেখতে পেয়ে তারা সেরকম অবাক হলো না। জাফর হঠাৎ সুর করে বলল, ওগো ভাবিজান, মর্দ লোকের কাম। তারা সবাই মিনিট 10 বসে রইল। চারদিকে ঘন অন্ধকারে মাঝে মাঝে সিগারেটের ফুলকি আগুন জ্বলছে নিভছে। ঝিঝি পোকার এক টানা বিরক্তিকর আওয়াজ ছাড়া অন্য আওয়াজ আর নেই। হাসান আলী হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, নৌকা দেখা যায়, উঠেন, সবাই উঠেন। দেশি ডিঙি নৌকা ঠেলে উজানে নিয়ে আসছে। হাসান আলী উঁচু গলায় সাড়া দিল। নৌকা থেকে একজন চেঁচিয়ে উঠল, হাসান ভাই নাকি গো? ও হাসান ভাই! কি ঠিকমতো পৌঁছেছেন দেখি? হাসান আলী আচমকা প্রগলভ হয়ে উঠল। নৌকা পাড়ে ভিড়তেই নৌকার দড়ি ধরে শিশুর মতো চেঁচিয়ে উঠল টুন মিয়া। নৌকার ভেতর থেকে একসঙ্গে উঁচু সরগ্রামে হেসে উঠল সবাই। টুনু মিয়া লাফিয়ে নামল নৌকা থেকে। বেটেঘাটো মানুষ, পেটার শরীর, মাথার চুল ছোট ছোট করে কাটা। সে হাসি মুখে এগিয়ে গেল হুমায়ুনের দিকে। আমারে চিনছেন কমান্ডার সাহেব? আমি টুনু, বাজিতপুরের টুনু মিয়া। বাজিতপুর থানায় আপনার সাথে ফাইট দিছি। তোমরা দেরি করে ফেলেছ, 2:30 বাজে। আগে কোন আমারে চিনছেন কিনা? চিনেছি চিনেছি, চিনব না কেন? বাজিতপুর ফাইটে আমার বাম উড়াতে গুলি লাগলো, আপনি আমারে পিঠে লইয়া দৌড় দিলেন, মনে নেই আপনার? খুব মনে আছে। বাসনের আশা আসিল না, আপনি বাঁচাইছেন। ঠিক করে কোন আমারে চিনছেন? সেই সময় আমার লম্বা চুলা ছিল। হুমায়ুন অবশ্য সত্যি চিনতে পারেনি, তবু আজকের এই মধ্যরাতে স্বাস্থ্যবান হাসি খুশি এই তরুণটিকে অচেনা মনে হলো না। দলের অন্যান্য সবাই নেমে এসেছে। হাসান আলী তাদেরকে কি যেন বলছে, আর তারা ক্ষণে ক্ষণে হেসে উঠছে। কে বলবে এইসব ছেলেদের জীবন মৃত্যুর সীমারেখা কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ মুছে যাবে। জাফর বলল, আর লোকজন কোথায়? আছে, জায়গা মতোই আছে। তাহলে আর দেরি কেন, নৌকা ছাড়া যাক। হুমায়ুন ভাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ো সবাই। নৌকায় উঠে বসতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। নৌকা যদিও ভাটির দিকে যাচ্ছে, তবু বাতাসের ঝাপটায় এগোচ্ছে ধীর গতিতে। মাঝে মাঝে তীরে গজিয়ে ওঠা বেদ ঝোপে আটকে যাচ্ছে। যতবারই নৌকা আটকে যাচ্ছে ততবারই মাঝি দুটি গাল পাড়ছে। গ্রামের ভেতর দিয়ে নৌকা যাবার সময় মেঘ ধরে গেল। তীরে বৃষ্টি আগ্রাহ্য করে অনেক কৌতূহলী লোক বসে আছে। 2-1 সাহস করে নিচু গলায় বলছে জয় বাংলা। মুক্তিবাহিনী চলাচল হচ্ছে, এ খবর কি করে পেল কে জানে।
হুমায়ুন একটু বিরক্তও হলো, মুখে কিছুই বলল না। অবশ্য ভয় পাবার তেমন কিছু নেইও। মিলিটারিরা কিছুতেই এই রাত্রিতে থানার নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোবে না। মজিদ বলল, হুমায়ুন ভাই, পজিশন নিব কোথায়? সব খানাখন্দ তো পানিতে ভর্তি, সাপ খোপো আছে কিনা কে জানে। নৌকার অনেকে এ কথায় হেসে উঠল। মজিদ রেগে গিয়ে বলল, হাসো কেন ওই মিয়ারা, হাসো কেন? মজিদ রেগে যাওয়াতে হাসিটা হঠাৎ করেই থেমে গেল। নৌকা নীরব হলো মুহূর্তেই। তখনই শোনা গেল বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। মাঝি দুজন ভিজে চুপসে গেছে। জাফর বলল, মাঝিরা তো দেখি গোসল সেরে ফেলেছে। হগো ভাই, 3 দফা গোসল হইল। বাইচ বাইতে মর্দ লোকের কাম। মজিদ ক্রমাগত বিরক্তই হচ্ছিল, ভয় করছিল তার। ভয় কাটানোর জন্যই জিজ্ঞেস করল, মর্টার কোথায় ফিট করেছো তোমরা? থানা কত দূর? গোসাই পাড়ায়, বেশি দূর না। প্রথমে সেইখানে যাইবেন? না না, যাওয়ার দরকার কি, তাদের কাজ তারা করবে। হুমায়ুন ভাই কি বলেন? হুমায়ুন কিছু বলল না, চুপ করে রইল। তার মচকে যাওয়া পা ব্যথা করছিল। সে মুখ কুচকে বসে রইল। তীর থেকে কে একজন চেঁচিয়ে ডাকল, কার নাও, এই কার নাও? তোমার নাও। নাও ভিড়াও মাঝি, খবর আছে, নাও ভিড়াও। নৌকা ভিড়ল না, চলতেই থাকলো এবং কিছুক্ষণ পরেই তীব্র টর্চের আলো এসে পড়ল নৌকায়। নৌকা ভিড়াও মাঝি, সামনে রাজাকার আছে। কোনখানে? শেখ জানির খালের পারে বৈশা আছে। থাকুক বৈশা। তুমি কেডা? আমি শেখ জানি হাই স্কুলের হেডমাস্টার আজিজউদ্দিন, মুক্তিবাহিনীর নাও নাকি? মনে হয় সেই রকমই। নৌকা ভিড়ল না, কারণ নৌকা শেখ জনেরই খালে যাচ্ছে না। আজিজউদ্দিন মাস্টার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই মাঝরাত্রে সে 6 ব্যাটারির টর্চ হাতে দাঁড়িয়ে রয়েছে কেন কে জানে। এখান থেকে গ্রামের চেহারা বদলাতে শুরু করেছে। 2টি আস্ত বাড়ি, তার পরপরই 4টি পুড়ে যাওয়া বাড়ি। এবার একটা গোটা বাড়ি নজরে আসছে। আবার ধ্বংসস্তূপ। মিলিটারিরা প্রায় নিয়মিত আসছে এদিকে। লোকজন পালিয়ে গেছে, ফসল বোনা হয়নি। চারদিক জলশূন্য। নৌকা যতই এগোতে যায়, ধ্বংসলীলার ভয়াবহতা ততই বেড়ে ওঠে। আর এগোনো ঠিক নয়। রাজাকারদের ছোটখাটো দল প্রায় নদীর তীরে ঘেঁষে ঘুরে বেড়ায়, নজর রাখে রাত দুপুরে কোনো রহস্যজনক নৌকা চলাচল করছে কিনা। তাদের মুখোমুখি পড়ে গেলে তেমন ভয়ের কিছু নেই, তবে আগেভাগেই গোলাগুলির শব্দে চারদিক সচকিত করে লাভ কি? রুস্তম ভাই, ও রুস্তম ভাই। কেডা গো? আমি চান্দু, পাঞ্জাবি মিলিটারি। হ্যাঁ, নৌকা থামান। নৌকার গতি থেমে গেল সঙ্গে সঙ্গে। একটা ছোটখাটো রোগা মানুষ লাফিয়ে উঠল নৌকায়। জাফর বলল, কি ব্যাপার? কি চাও তুমি? কে তুমি? আমি কেউ না, চান্দু। কি করো তুমি? আমি খবরদারি করি। আপনারা সাথে যাবো, যা করবার কন করুম। রুস্তম বলল, চান্দুরে লঞ্চ সাথে খুব কামের ছেলে। গ্রেনেড নিয়ে একেবারে থানার ভিতরে ফালাই দিব, দেখবেন। চান্দু গম্ভীর হয়ে বলল, না বেন গো ভালো মানুষের পোলারা, জিনিসপত্র যা আছে আমার মাথায় দেন। পিনপিনে বৃষ্টি মাথায় করে দলটি নেমে পড়ল। সবাই মাটিতে পা দিয়েছে। অমনি দুরাগত বিকট আওয়াজ কানে এলো। কি হলো, কি হলো? দল দাঁড়িয়ে পড়ল। মজিদ উৎকণ্ঠিত স্বর বের করল, হুমায়ুন ভাই, কি ব্যাপার? উত্তর দিল চান্দু, কি শোনা, পুল ফাটাইয়া দিছে। সাবাস বেটা, বাপের পুত। তাহলে ব্রিজ উড়িয়ে দেওয়া হয়েছে? কি আনন্দ! ভয় কমে যাচ্ছে সবার। সবাই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। বিকট শব্দটা হম হম করে প্রতিধ্বনি তুলল। থানার হলুদ রঙের দালানটি দেখা যাচ্ছে, রং দেখা যাচ্ছে না। কাঠামোটা স্পষ্ট নজরে আসছে। থানার আশেপাশে 200 গজের মতো জায়গা পরিষ্কার করে ফেলা হয়েছে। ঘরবাড়ি নেই, গাছপালা নেই। অনেক দূর থেকে যাতে শত্রুর আগমন টের পাওয়া যায় সেজন্যই এই ব্যবস্থা। 3টি দলে ভাগ হয়ে অপেক্ষা করছে ছেলেরা। এদেরও অনেক পেছনে 1.5 ইঞ্চি মর্টার নিয়ে অপেক্ষা করছে একটা ছোট্ট দল, যে দলে পেনশনভোগী একজন বৃদ্ধ সুবাদার আছেন। পুরনো লোক, তার উপর বিশ্বাস করা চলে। উত্তর দিকের ঢালু অঞ্চলটায় রুস্তম একাই আট হয়ে বসেছে। মাটি হয়েছে পিছল। এলএমজির পা পিছলে আসে, কিন্তু সেসব এখন না ভাবলেও চলে। চান্দু বসে আছে জাফরের পাশে। তার ইচ্ছে বুকে হেঁটে থানার সামনে যাবে, যে 2টি বাংকার সেখানে গ্রেনেড ছুটে আসে।
এ কাজ নাকি সে আগেও করেছে। জাফর কান দিচ্ছে না তার কথায়। বৃষ্টি থেমে গিয়ে আকাশ আবার পরিষ্কার হয়েছে। তারা দেখা যাচ্ছে। ঠান্ডা হাওয়া বইছে হু হু করে। ঘন্টা দুয়েকের ভেতর অন্ধকার কেটে গিয়ে আকাশ ফর্সা হবে। শুরু হবে আরেকটি সূর্যের দিন। কর্দমাক্ত ভেজা জমি, চারপাশের গাঢ় অন্ধকার, ঠান্ডা বাতাসের ঝাপটা। এর মধ্যে নিঃশব্দে অপেক্ষা করছে সবাই। কেমন যেন অদ্ভুত লাগে। রুস্তম ফিসফিস করে বলল, পায়ের উপর দিয়ে কি গেল, সাপ নাকি? ঠান্ডা ঠান্ডা লাগলো। তার কণ্ঠস্বর অন্যরকম শোনায়। কেউ কোনো জবাব দেয় না। সবাই অপেক্ষা করে সেই মুহূর্তটির জন্য, যখন মনে হবে পৃথিবীতে আমি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। রাইফেলের উপর ঝুঁকে থাকা এক একটি শরীর আবেগে উত্তেজনায় কাঁপতে থাকবে থরথর করে।